আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যায়? জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে ভাইয়া? সবাই কি জয়েন হয়েছে? ক্লাস শুরু করা যাবে? জি ভাই, শুরু করেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের টপিক ছিল মেকানিক্স অ্যান্ড স্ট্রেংথ। আজকে আমাদের প্রথম ক্লাস। তো এখানে টপিকস অনেকগুলো আছে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসেই তো দুই তিনটা টপিক ধরে ধরে টপিক গুলো শেষ করার। তো প্রথম যে ক্লাসের আজকের যে ক্লাসের টপিকসটা সেটা হচ্ছে ফোর্স সিস্টেম। তো আমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, সবাই তো আমরা সিভিল, তো অন্য তো এখানে অন্য ডিপার্টমেন্টে নাই আমার জানা মতে। তো সিভিলের ফোর্সটা আসলে ইম্পর্টেন্ট আছে কিনা সেটা আগে একটু জেনে নিই। হুম, একটা স্ট্রাকচারে ফোর্স কিভাবে আসে বা কিভাবে কাজ করে, হুম, সেটা একটু আমরা প্যাটার্নটা জানি। যে আমরা বিম, কলাম, স্ল্যাব এগুলো যখন ডিজাইন করতে যাই, এগুলোর উপর আগত যে ফোর্স গুলা, কি কি ফোর্স আসতে পারে, যেমন একটা গ্রাভিটি ফোর্স। এই গ্র্যাভিটি ফোর্সটা কি কি কারণে আসতে পারে? যে ডেড লোড আছে, লাইভ লোড আছে, এরপর উইন্ড লোড আছে, আর্থকোয়াক আছে, তারপরে স্নো লোড আছে, এরপরে আর্থ প্রেসার, তারপরে গ্রাউন্ড যে ওয়াটারটা আছে, হ্যাঁ, সেগুলার প্রেসারটাও কিন্তু একটা স্ট্রাকচারের উপর কাজ করে। তো ফাইনালি এই ফোর্সগুলি কি, সবগুলি ফোর্স কি প্যাটার্নটা একই রকম? একই রকম না, কোনগুলা হচ্ছে ভার্টিক্যালি কাজ করবে স্ট্রাকচারের উপর, সেটা গ্র্যাভিটি হিসেবে হতে পারে, আর একটা হরিজেন্টাল আসতে পারে। আবার উইন্ড লোডটা যখন আসে বা আর্থ প্রেসার, সেগুলো যে একদম হরিজেন্টালি কাজ করবে এরকম না, ইনক্লাইন্ড অবস্থাও কাজ করতে পারে। তো একটা স্ট্রাকচার ডিজাইন করতে গেলে কিন্তু আমাদের সবগুলো ফোর্সের প্রবাবল যে ডিরেকশন গুলো আছে সবগুলোই কনসিডার করতে হয়। তার মানে একটা ফোর্স অনেকভাবে একটা স্ট্রাকচারে ইম্প্যাক্ট ফেলাতে পারে। তো আমাদের সেই প্যাটার্নগুলি জানতে হবে এবং সেই প্যাটার্নগুলি সলভ করি যে রেজাল্টেন্ট যে ফোর্সটা আসবে, মূলত সেই ফোর্সটাকেই কনসিডার করে স্ট্রাকচারগুলি সাধারণত ডিজাইনের ক্ষেত্রে কনসিডার করা হয়। তো অত দূরে আমরা যাব না, আমরা এখানে ফোর্স সিস্টেমগুলো একটু দেখি। যে প্রথমে আসি ফোর্সের ডেফিনেশনটা। ফোর্সটা আসলে কি করে? একটা স্ট্রাকচার সেটা হয়তো স্ট্যাটিক অবস্থা থাকতে পারে অথবা মোশন অবস্থা থাকতে পারে। আচ্ছা, আমার পরিচয়টা দেওয়া হয়নি, আমি তো সেদিন ওরিয়েন্টেশন ক্লাসে
কথা হয়েছিল। আর আমার খুব বেশি লম্বা পরিচয় দেওয়ার মতো নাই। হ্যাঁ, আমি মকসুদুর রহমান। আর বিএসসি করছি ডুয়েট থেকে। আর এর থেকে আর বেশি লম্বা পরিচয় দেওয়ার মতো এখনো হয়নি। যদি ভবিষ্যতে আল্লাহ দেওয়ায় তখন হয়তো লম্বা করে পরিচয় দিতে পারবো। তো প্রথমে আসি ফোর্সের ডেফিনেশন। মানে বললাম কি, একটা ফোর্স একটা স্ট্রাকচার বা একটা যে কোনো অবজেক্টিভ উপর কিভাবে কাজ করতে পারে, বা আহ, ওই অবজেক্টিভ বা বস্তুটাকে তার উপর কিভাবে কিরকম প্রভাব ফেলতে পারে। একটা বস্তু ধরলাম যে স্থির অবস্থায় বা গতিশীল অবস্থায় আছে। এখন কোনো একটার প্রভাবের কারণে ওই বস্তুটার অবস্থার পরিবর্তন ঘটে বা ঘটাতে চায়, যার প্রভাবে ঘটে বা ঘটাতে চায়, সেটাই হচ্ছে ফোর্স। এটা বাহ্যিক ইম্প্যাক্ট বলবো আমরা। তো এখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে, ফোর্স ইজ ডিফাইন্ড as that physical quantity which tends to change the state of motion of a body। তাহলে স্টেট অবস্থা, হ্যাঁ, অফ মোশন অফ এ বডি। একটা মোশন অবস্থা থাকতে পারে অথবা স্ট্যাটিক অবস্থা থাকতে পারে, তার অবস্থার পরিবর্তন ঘটাবে। অবস্থার পরিবর্তন না ঘটাতে পারলে তো হবে না, ওই যে ফোর্সটা যে উদ্দেশ্যে দিচ্ছি সেটা কাজ করবে না। আর ফোর্স সিস্টেম কি? ফোর্স সিস্টেম ওই যে বললাম, একটা স্ট্রাকচারে অনেকগুলি লোড একই সাথে কাজ করতে পারে, অনেকভাবে কাজ করতে পারে। ইনক্লাইন্ড অবস্থায় কাজ করতে পারে, হরিজন্টাল অবস্থায় কাজ করতে পারে, ভার্টিক্যালি কাজ করতে পারে। হ্যাঁ, এগুলার কালেকটিভটাকে বলবো আমরা ফোর্স সিস্টেম। আর ক্লাসিফিকেশন অফ ফোর্স সিস্টেম, এইখানে ফোর্স সিস্টেম প্লেন অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা কোপ্লেনার ফোর্স, একটা নন কোপ্লেনার ফোর্স। কোপ্লেনার ফোর্স কোনটাকে বলবো? যেটা একটা তলের, একই তলের উপর কাজ করবে। যদি আমরা একটা থ্রি ভিউ আঁকি একটা বস্তু, এটা যদি ধরি, তাহলে এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল। যদি আমরা এদিক থেকে যতটুকু দেখা যায় আর কি, তিনটা তল, আর অপোজিট সাইডে আরো এক দুই তিনটা আছে। তো কোপ্লেনার ফোর্স গুলা সাধারণত একটা নির্দিষ্ট তলে কাজ করবে, একই তলে কাজ করবে। যদি এই তলেই শুধু কাজ করে ফোর্স গুলা, সেটাকে আমরা কোপ্লেনার ফোর্স বলবো। আর যদি একের অধিক তলে কাজ করে, সেটা নন কোপ্লেনার ফোর্স। আচ্ছা, এবার কোপ্লেনার ফোর্স আবার কয়েক ভাগে ভাগ করা যাবে। একটা কোলিনিয়ার ফোর্স, কনকারেন্ট ফোর্স, নন কনকারেন্ট ফোর্স, প্যারালাল ফোর্স। তো কোলিনিয়ার ফোর্স কোনগুলা? প্রথম শর্ত হচ্ছে একটা কোপ্লেনার হইতে হবে, একই তলে কাজ করতে হবে। আর কোলিনিয়ার হচ্ছে যে একই সরলরৈখিক বরাবর কাজ করবে, সমস্ত ফোর্স গুলো একটা লাইনের উপর কাজ করবে, সেটাকে আমরা কোলিনিয়ার ফোর্স বলবো। আর কনকারেন্ট ফোর্স কোনগুলোকে বলবো? কনকারেন্ট ফোর্স গুলা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সবগুলা ফোর্সই কাজ করবে। আমার এই রাইটিংটা খুব ভালো না, তারপর একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন। এই যে কনকারেন্ট, একটা বিন্দুকে সবাই টাচ করে যাচ্ছে, ওই পয়েন্টটাকে ছেদ করে যাচ্ছে। হ্যাঁ, সেটা টেনশন অবস্থা থাকতে পারে, কম্প্রেশন অবস্থা থাকতে পারে, সেটাকে আমরা কনকারেন্ট বলতেছি। আর নন কনকারেন্ট কোনগুলা? প্রথম শর্ত হচ্ছে কোপ্লেনার একই তলে থাকবে, বাট সেগুলো যে একটা নির্দিষ্ট বিন্দুকেই ছেদ করে যাবে বিষয়টা এরকম না। একটা ফোর্স এদিকে গেল, একটা ফোর্স এদিকে গেল, আর একটা এদিকে গেল, বাট তাদের যে একটা পয়েন্টকে কেন্দ্র করেই যে সবাই চলে গেছে এরকম না। এর পয়েন্ট এখানে, এইটার এই পয়েন্ট এই পয়েন্টে টাচ করে চলে গেছে, হ্যাঁ, এটা আবার এইদিকে চলে গেছে, এটার সাথে এটা কানেক্টেড না। এটা হচ্ছে নন কনকারেন্ট। আর প্যারালাল কোনগুলো? প্যারালাল গুলো হচ্ছে তারা একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে চলতেই থাকবে। ট্রেনের লাইন যদি আমরা বিবেচনা করি, প্রত্যেক জায়গার দৈর্ঘ্যটা কিন্তু, এই প্রস্থটা কিন্তু একই হবে। হ্যাঁ, এই যে এটা, এই মাপগুলা একই হবে। এগুলা সবাই তো মোটামুটি জানি, তারপরে একটু ধারণা দেওয়া আর কি শুরুর দিকে, যেহেতু আমরা শুরু থেকেই শুরু করতেছি। আর নন কোপ্লেনার,
তাহলে কোপ্লেনার আমরা বললাম একটা প্লেনে কাজ করবে, নন কোপ্লেনার তাহলে একটা প্লেনে কাজ করবে না, একাধিক প্লেনে কাজ করতে পারে। তাহলে একটু ফিগার আঁকি, আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, কনকারেন্ট, তাহলে একটা বিন্দু থেকে সবগুলো ফোর্স যাবে। এই যে একটা নির্দিষ্ট বিন্দু, বাট একই প্লেনে না, এই একটা প্লেন, এই একটা প্লেন, ডিফারেন্ট প্লেন যাচ্ছে, এই জন্য নন কোপ্লেনার, কনকারেন্ট। এই যে একটা বিন্দু থেকে সবগুলো ফোর্স যাচ্ছে, এদিকে আসতেছে, এদিকে আসতেছে, হ্যাঁ। আর প্যারালাল কি বলবো? প্যারালাল তো বললামই যে এইখানে একটা ফোর্স কাজ করতেছে, আবার এইখানে একটা ফোর্স কাজ করতেছে, এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা যদি সমান হয়, এটাকে আমরা, অথবা এটা থেকে বা এই প্লেনে একটা দেখতে পারি, আবার অপোজিট সাইডে প্লেনে প্যারালালি যদি যায়। আর নন প্যারালাল, তাহলে এই একটা ফোর্স আর এই একটা ফোর্স, এটা কিন্তু প্যারালাল হইলো না। এইভাবে ইনক্লাইন্ড অবস্থায় যাচ্ছে, আবার এটাকে যদি সোজা এইভাবে বিবেচনা করি, তাহলে প্যারালাল হবে না। তাহলে সেটাকে বলবো নন কোপ্লেনার, নন প্যারালাল ফোর্স। আরেকটা দেওয়া যেতে পারে এখানে, নন কোপ্লেনার, নন কনকারেন্ট। এটা কেমন? তাহলে একটা ফোর্স এখান থেকে এদিকে গেল, আর একটা ফোর্স এদিক থেকে এই প্লেনে এদিক গেল, তাহলে এরা কি একটা নির্দিষ্ট বিন্দু থেকেই এই দুই প্লেনে গেল? গেল না। যদি এখান থেকে আরেকটা ফোর্স যেত, সেটাকে আমরা কনকারেন্ট বলতে পারবো, নন কোপ্লেনার কনকারেন্ট বলতে পারবো। বাট এইখানে এই ফোর্স আর এই ফোর্সটা যদি বিবেচনা করি, তারা কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে দুই প্লেনে গেল না, আলাদা আলাদা পয়েন্ট থেকে গেল, তাহলে এটা নন কনকারেন্ট, নন কোপ্লেনার। আমার মনে হয় এটা বোঝা গেছে, এখানে যে প্রকারগুলো আছে এগুলো কিন্তু একটু পরে লাগবে, এই জন্য আলোচনা করা। আচ্ছা, এবার ফোর্স আসি, এটা একটা প্রকার হয়ে, এটা হচ্ছে একটা কম্প্রেসিভ ফোর্স, আরেকটা, বা কম্প্রেশন যেটা, আরেকটা হচ্ছে টেনশন। কম্প্রেশন কি করবে? চাপ দিবে। এটা যদি বিকৃতি ঘটে, তাহলে দেখা যাবে এটা এরকম হয়ে যাবে, এইরকম হয়ে যাবে, হ্যাঁ, চাপ দিয়ে এইদিকে প্রসারণ হবে, এদিকে প্রসারণ হবে, আর এইদিকে ছোট হয়ে যাবে। হুম, এটাকে আমরা কম্প্রেশন ফোর্স বলতেছি। আর টেনশন ফোর্সটা কি করবে? টেনশন ফোর্সটা এর যে এই ক্ষেত্রে প্রস্থটা বাড়াই দিছিল, বা ডায়াটাকে বাড়াই দিছিল, আর এই ক্ষেত্রে ডায়াটা কিন্তু কমে যাবে, লেংথটা বেড়ে যাবে। এর আগে লেংথটা ছোট হয়ে গেছিল, এবার একটু বড় হয়ে যাবে। টেনশন ফোর্স এটা। আচ্ছা, এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের ফোর্স সিস্টেম গুলো সলভ করতে গেলে যে সূত্রগুলি লাগবে, সেগুলো হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ ফোর্স, প্যারালোগ্রাম ল অফ ফোর্স, লেমিস থিওরাম অফ ফোর্স। এই তিনটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই যে ম্যাথগুলির জন্য। তো ট্রায়াঙ্গেল ল অফ ফোর্স যেটা আছে, সেটা আমরা যদি দুটো ফোর্স বিবেচনা করি, একটা পি ফোর্স, একটা কিউ ফোর্স, পরস্পর ধরলাম যে এখানে থেটা কোণে ক্রিয়া করতেছে, তো এই ফোর্স দুইটাকে আমরা একটা ত্রিভুজের মধ্যে দেখাবো। একটু বড় হয়ে গেছে, ছোট করে নিই।
এই যে পি ফোর্সটা, এটাই হচ্ছে পি ফোর্স। আর এই যে কিউ ফোর্সটা, এই যে এখান থেকে দেখাইলাম আবার। আমরা যদি আগেরটা বিবেচনা করি, তাহলে এই যে আগেরটা এইভাবে ছিল। হুম, এইভাবে ছিল। আর এটা অ্যাঙ্গেল ছিল থেটা। আর এখন দেখা দেখাইলাম আমরা একটা ত্রিভুজের দুইটা শোণিত বাহু সাথে দেখাইলাম, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে আমরা আলফা হিসেবে দেখাতে পারি। তাহলে এটা ত্রিভুজ যদি আমাদের আহ, গঠন করতে চাই, তাহলে আমাদের আরেকটা বাহু লাগতেছে। সেই বাহুটা এই পি এর যে শুরুর পয়েন্টটা ছিল, স্টার্টিং পয়েন্ট ছিল, এবং কিউ এর এন্ড পয়েন্টের সাথে যোগ করে দিলে এই যেই ফোর্সটা পাবো, এটাই হচ্ছে উহাদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তো এখানে একটা কোসাইন রুলস আছে। সেই কোসাইন রুলটা বলতেছে, এই দিকে লিখি, কোস আলফা। একটু লেখাটা খারাপ হয়ে যাচ্ছে মনে হয়। কোসাইন রুলসটা হচ্ছে কোস আলফা ইকুয়াল টু সন্নিহিত এই অ্যাঙ্গেলের সাথে সন্নিহিত যে দুইটা বাহু আছে সেটার বর্গের যোগফল। তাহলে এই কোণের শোণিত বাহু হচ্ছে পি আর কিউ। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস, মাইনাস কোনটা হবে? এই কোণের বিপরীত বাহু ভাগ 2 ইন্টু এই শোণিত বাহুর গুণফল, পি ইন্টু কিউ। এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের কোসাইন রুলস। এই রুলস দিয়ে আমরা অনেকগুলো সলভ করব। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? জি ভাই। আচ্ছা, বোঝা যাচ্ছে কি? জি ভাই, বোঝা যাচ্ছে। কোনো সমস্যা নাই তো? নাই? না, সমস্যা নেই। সমস্যা থাকলে বলতে পারেন, হ্যাঁ। তাহলে আমরা দুইটা ফোর্সকে যদি কনসিডার করি, পি এবং কিউ, এরা পরস্পর যদি থেটা ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, এবং এই ফোর্স দুইটাকে যদি আমরা ট্রায়াঙ্গেলের সন্নিহিত দুটি বাহু বরাবর একই দিকে কনসিডার করি, এবং ত্রিভুজ গঠনের জন্য যে তৃতীয় বাহুটা, সেটার দিক কিন্তু বিপরীত হবে ওই দুইটা বাহুর। এখন বলতে পারেন বিপরীত কিভাবে? দুইটাতে এগুলো তো একই দিকে যাচ্ছে, দেখলাম যে সবগুলো ডান দিকে মুভ করতেছে। আসলে বিষয়টা এরকম না। আমরা যদি দেখি, কোয়াড্রেন্টে দেখি, যে এই যে এটা এদিক থেকে এই দিক, তার মানে কি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার একটা প্রবণতা আছে। আর এই যে ইয়েটা, রেজাল্টেন্ট যে ফোর্সটা, সেটা যদি দেখি, এটা কিন্তু একটা ক্লকওয়াইজ ঘোরার প্রবণতা আছে। তাহলে উহাদের লব্ধি যেটা ইন্ডিকেট করতেছে, সেটার কিন্তু দিক অপোজিট ফোর্স দুইটার। আচ্ছা, এই আমরা একটু, এটা হচ্ছে কোসাইনের রুলস এই যে ট্রায়াঙ্গেলের। তো এটা আমাদের লাগবে, এখানে তুলা নাই। আপনারা মানে খাতা কলম আছে, খাতা কলম অবশ্যই এটা তুলে রাখবেন, এই যে ইয়েটা সূত্রটা। আচ্ছা, এখানে কি বলতেছে? ইট স্টেটস দ্যাট হোয়েন টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড as two sides of a triangle in sequence, the third side of the triangle is taken in the opposite direction। এই যে যেটা বললাম, অপোজিট ডিরেকশন হবে। এই দুটো যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এটা হবে ক্লকওয়াইজ। এই যে তৃতীয় বাহুটা। আচ্ছা, এবার আসি। ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, বলেন। ভার্টিক্যালটা উপরের দিকে গেছে, কিন্তু এটা ডিরেকশনটা এন্টি ক্লকওয়াইজ মনে হচ্ছে। অ্যান্টি যে ক্লকওয়াইজ? জি, যেটা ভার্টিক্যাল আপনি এই ড্র যে করলেন, এটা এটা ওটা তো ওটা তো অ্যাঙ্গেলে গেছে। ভার্টিক্যাল আপনি যেটা ড্র করলেন, আমি এই যে এটা ড্র করলাম যেটা। জি জি, আচ্ছা, আচ্ছা, যেটা ভার্টিক্যাল আচ্ছা, গেছে সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মনে হচ্ছে, কিন্তু যেটা হরিজন্টাল গেছে সেটা এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ মনে হচ্ছে। হ্যাঁ, এটা এই তো দুটা অ্যান্টি ক্লকওয়াইজ এই মনে দুটো হচ্ছে। একই সাথে বিবেচনা করতে হবে, একই সাথে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এটা একই সাথে বিবেচনা করব আমরা, আর এটাকে আলাদা করে বিবেচনা করবো। কারণ
এই দুটার লব্ধি হচ্ছে আর। বুঝা গেছে? জি। আচ্ছা, এবার আসি প্যারালোগ্রাম, প্যারালেলোগ্রাম। অফলাইনে হলে একটু সুবিধা হয়, কারণ অনেকদিন অফলাইনে ক্লাস না, অনলাইনে ক্লাস নেওয়ার আমার খুব একটা অভ্যস্ত নাই। যত ক্লাস নিচ্ছি অফলাইনে, অনলাইনে ওইভাবে নেওয়া হয়নি, এবারই প্রথম। আচ্ছা, এইটার ক্ষেত্রে কি হবে, এটা একটা প্রমাণ আছে। হুম, এখানেও এই ট্রায়াঙ্গেল লোতে ওই প্রমাণটা করা যেত, কিন্তু এখানে দেখাইলাম না। এটা আমি এখানে দেখাবো। এটা কি, এটাও সেম ভাবে দুইটা ফোর্স, সেটা হচ্ছে পি এবং কিউ, আগের মতোই। এই যে পি একটা ফোর্স আর কিউ একটা ফোর্স, এটা যদি পি হয়, এটা হচ্ছে কিউ। পুরো মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে থেটা। আর এটাকে আমরা আবার বিবেচনা করতে পারি, একটা ফাই দেওয়া আছে তো, আলফা ধরি, একটা ধরলেই হলো, সমস্যা নাই। তাহলে একটা সামান্তরিকের যদি দুইটা বাহু বরাবর পি এবং কিউ ফোর্সটাকে কনসিডার করি, এবং পি এর প্যারালাল কিউ এর এন্ড পয়েন্ট থেকে যদি একটা ফোর্স বিবেচনা করি, সিমিলার ভাবে পি এর এন্ড পয়েন্ট থেকে কিউ এর প্যারালাল যদি আরেকটা ফোর্স বিবেচনা করি, এটাও এটাও পি বলতে পারি, এটাকে আমরা কিউ বলতে পারি। এদের যে ইন্টারসেকশন পয়েন্টটা থাকবে, সেই পয়েন্ট থেকে এদের যে স্টার্টিং পয়েন্টটা, সেটা যদি যোগ করে দেই, তাহলে ওই দুইটা ফোর্সের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এটা হচ্ছে মান, আর যে অ্যাঙ্গেলটা হবে, যা যে কোনো একটা ফোর্সের সাথে আমরা দেখাতে পারি, তাহলে সেটা দিক নির্দেশ করবে। তো এভাবে আমাদের একটা সামান্তরিক ড্র হয়ে যাবে। সামান্তরিক ড্র হলে কি হবে, এরপর আমরা পি ফোর্সটা যেটা আছে, সেই ফোর্সটা একটু বাড়ায় নিলাম। কতদূর পর্যন্ত বাড়াবো, এই যে আমাদের ইন্টারসেকশন পয়েন্টটা আছে, সেই পয়েন্ট থেকে একটা লম্ব টানলে এর যে পাদবিন্দুটা যেখানে আসবে, সেই পর্যন্তই পি ফোর্সটাকে টানবো, এবং এটা যেটা ইন্টারসেকশন করবে সেখানে ছেড়ে দিব। নাহলে এটাতে অনেক দূর টানতে পারি, এটা অনেক দূর টানতে পারি, তাহলে এত দূর আমাদের টানা দরকার নাই। এই ইন্টারসেকশন যেখানে করবে সেখানে টেনে আমরা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমাদের একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। আর এইটা তো আমাদের ছিল কিউ, কারণ এর প্যারালালি আমরা এটা নিছিলাম। আর এইটা যেহেতু অ্যাঙ্গেলটা ছিল আমাদের ভূমির সাথে থেটা, তো এখানেও আমাদের আছে থেটা। আচ্ছা, এখন সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে উপপাদ্য, সেটা আমরা নিতে পারি, যে আর স্কোয়ার, বা এই যে অতিভুজ স্কোয়ার, এটা ওবি আছে এখানে, এখানে যা আছে তাই লিখি, ওবি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার বিসি, বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কোনটা, এটা পুরোটা, ওসি। আচ্ছা, এখন আমাদের এই ওসির মধ্যে কি আছে, ওসির মধ্যে আছে ও এ প্লাস এসি। আচ্ছা, ওবি সমান সমান আমরা কি লিখতে পারি, আর লিখতে পারি। আর বিসিরও মান আমাদের জানা নাই, তাহলে আমাদের এসির মান জানা নাই আর বিসির মান জানা নাই। এই দুটো আমরা জানবো কিভাবে, জানবো, এই ত্রিভুজটাকে যদি আমরা বিবেচনা করি। আচ্ছা, এটা হচ্ছে এই ত্রিভুজের জন্য অতিভুজ কিউ। আমরা জানি একটা ইনক্লাইন অবস্থায় যদি একটা ফোর্স থাকে, ধরলাম এটা কিউ ইনক্লাইন্ড অবস্থায় আছে, তো শর্টকাট যেটা আমরা জানি, যার সাথে কোণ তার সাথে কস দিলেই হয়, কিউ কস থেটা, আর এই বরাবর হবে কিউ সাইন থেটা। এটা আমার মনে হয় সবাই জানি। তারপর জানানো থাকলে আপনার ত্রিভুজ থেকেও এটা বের করা যাবে, যে এটা যদি কিউ হয়, এটা থেটা হয়, তাহলে আমরা এটা লম্বটাকে যদি এইচ ধরি, তাহলে সাইন থেটা ইকুয়াল টু কি,
সাইন থেটা ইকুয়াল টু লম্ব ভাগ হচ্ছে অতিভুজ। তাই লম্বর মান কি আসবে? এই সমান সমান কিউ সাইন থেটা। সিমিলার ভাবে কস থেটা নিলে ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি ইকুয়াল টু কিউ কস থেটা, এইভাবে করে আসবে। এই জন্য যার সাথে কোণ তার সাথে কোস, আর যার সাথে কোণ না তার সাথে সাইন দিলে হয়। এই যে এইচ এর মান কত আসলো? এইচ ইকুয়াল টু কিউ সাইন থেটা। তাহলে এখানে এই যে ভার্টিক্যাল যে মানটা আসবে, এই ভার্টিক্যাল মানটা কত হবে? কিউ সাইন থেটা। আর এটা কি হবে? কিউ কস থেটা। এই ত্রিভুজের মধ্যে বিবেচনা করলেই হবে। এখানে দেখি কস থেটা নেই। কস থেটা ইকুয়াল টু ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, এক সমান সমান কিউ কস থেটা। ঠিক আছে, এটা বোঝা গেছে তো না? কিউ কস থেটা কিউ সাইন থেটা কিভাবে আসলো। প্রথমত এবার দেখাই দিলাম, আমার মনে হয় এরপর থেকে আর দেখাইতে হবে না। এই জন্য থেটা যার সাথে থাকবে তার সাথে কস দিয়ে দিব, আর যার সাথে থেটা থাকবে না তার সাথে আমরা সাইন দিয়ে দিব। আচ্ছা, এবার আমরা বসাই দিই, আমরা সব পেয়ে গেছি। অবির মান কত? আর আর স্কোয়ার ইকুয়াল টু বিসি। বিসি কোনটা? এই যে বিসি, বিসির মান হচ্ছে কিউ সাইন থেটা। তাহলে কিউ সাইন থেটা এর উপর স্কোয়ার, হোল স্কোয়ার দিয়ে আমরা আলাদা আলাদা করে দেখাই দিলাম, একটা লাইন কমাই দিলাম। প্লাস ওসি, এই যে ওসি, ওসির মধ্যে কি আছে? ও এ প্লাস এসি, তাহলে পি প্লাস কিউ কস থেটা। পি প্লাস কিউ কস। অনেকের কাছে এগুলো অনেক সহজ লাগবে, কারণ অনেকে এগুলো করা আছে বা জানাও আছে, কিন্তু আমরা ধরতেছি একবারে যাদের কিছু জানা নাই তাদেরকে বেস করেই আলোচনা করতেছি। যাদের হয়তো একটু ক্লাসগুলি খারাপ লাগতেছে, একটু কষ্ট করে সময় দিবেন, আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাবো, কারণ যাদের জানা নাই একবারে তাদের জন্য আমরা আলোচনা করতেছি। ঠিক আছে, একজন রেসপন্স করেন। জি ভাই। কি খারাপ লাগতেছে নাকি? না ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা। এই স্ট্রাকচার অনেক কঠিন লাগে, সব সময় কঠিন, পরীক্ষায় স্ট্রাকচার আর কঠিন লাগে। খুবই কঠিন লাগে। হ্যাঁ, স্ট্রাকচার আচ্ছা, ডিজাইন। ইনশাআল্লাহ এই যে আমরা একবারে জিরো থেকে শুরু করছি তো, আমার মনে হয় যে জায়গাগুলোতে প্রবলেম আছে সলভ হয়ে যাওয়ার কথা। তারপর যদি প্রবলেম থাকে একটু বলবেন পার্সোনালি, চেষ্টা করবো আমরা এক্সট্রা ক্লাস নিয়ে সেগুলো কভার করে দেওয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু আগাই তাহলে। এই যে আর স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, এটা থাকুক। কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা প্লাস এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ বলতে এখানে কিউ কস থেটা, কিউ স্কোয়ার কস স্কোয়ার থেটা প্লাস টু পি কিউ কস থেটা। টু পি কিউ কস থেটা। আচ্ছা, আর স্কোয়ার থাকে গেল, থাক ও। আচ্ছা, এই দুটো কমন নেওয়া যায় না? কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার থেটা, এখান থেকে কিউ স্কোয়ার কমন নেওয়া যায় না? কিউ স্কোয়ার কমন নিলে কি থাকে? সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, আর আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। তাহলে পি স্কোয়ারটা শুরুতে নেই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, প্লাস তো না, এই যে সাইন স্কোয়ার থেটা অ্যাভয়েড করা যায় তো, তারপর লিখে দেই একটু, প্লাস টু পি কিউ কস থেটা, প্লাস টু পি কিউ কস থেটা। ওকে, তাহলে এটার মান 1। এটা লেখা না লেখা সেম জিনিস।
তাহলে এটা আমরা কষ্ট করে একটা লাইন না লিখে আমরা মুছে দিই। তাহলে আমাদের থাকলো কি, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থেটা। এটাই হচ্ছে, এখান থেকে আর এর মানটা আমরা পেয়ে যাব। আর কিভাবে পাবো, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থেটা। তাহলে পি কিউ থেটা এই মান তিনটা যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু উহাদের লব্ধির মান আমরা পেয়ে যাচ্ছি। পিটা কি, পি একটা ফোর্স ছিল শুরুতেই, এই যে এই বরাবর বা যে কোনো দিক বরাবর কাজ করতে পারে। আরেকটা কিউ ছিল এই বরাবর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ছিল, এটা হচ্ছে থেটা। তাহলে এই পি এবং কিউ এবং থেটা এই মানটা যদি আমরা জানতে পারি, তাহলে উহাদের লব্ধি, হুম, লব্ধি জিনিসটা কি, আমি এইভাবে উদাহরণ দিই যে দুইটা মানুষ ঝগড়া লাগছে, তো তাদের মধ্যে তো একটা সমাধান দিতে হবে, নাহলে তো সারাদিন ঝগড়া করবে। একটা স্ট্রাকচারের মধ্যে দুইটা কম্পোনেন্ট কাজ করতেছে, একটা হরিজেন্টাল আর একটা ইনক্লাইন্ড অবস্থায়। তো তাদের যখন আমরা কাজ করব, তাদের দুইটা নিব না, তাদের রেজাল্টেন্ট যে ফোর্সটা আসবে সেটা নিয়েই আমরা কাজ করব। সেই রেজাল্টেন্ট ফোর্সটা, সেই ফোর্সটা আমাদের ক্যালকুলেশন কিভাবে করব, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থেটা, এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে। ঠিক আছে, এটা বোঝা গেল? জি ভাই। এই আচ্ছা, থাক, এগুলো থাকলে তো হবে। থাকলে প্রবলেম হবে এগুলোতে না। দুই ধরনের স্লাইডে দেওয়া হয়, একটা হলো যে ফ্রেশ আর একটা হলো যে এরকম নোট করা স্লাইড, দুই ধরনের স্লাইডই দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর এরপর এরপর থেকে এগুলা রাখার চেষ্টা করবো আমরা। এটা যেহেতু মুছে ফেলছি, একটু মুছে ফেলি। আপনারা খাতা নিছেন না সাথে? জি। খাতা একটু নিবেন, তুলে নিবেন, তাহলে আমি সময় দিব, সমস্যা নেই। আমাদের তো অনেকক্ষণ ক্লাস, 1.5 ঘন্টা অনেক ক্লাস নেওয়া যায়, যদিও অনলাইনে ওই যে লিখতে একটু সময় লাগতেছে আমার। হ্যাঁ। আচ্ছা, এটা কিউ সাইন থিটা ছিল, এটা এটা কিউ কস থিটা ছিল। আচ্ছা, এখন আমরা তো আর এর মান পেয়ে গেলাম, লব্ধির মান পেয়ে গেছি। আচ্ছা, অ্যাক্টিভ কি সবাই আছেন? কতজন আছেন ক্লাসে? 25 জন। 25 জনের মধ্যে 3 জন, আমরা 23 জন। সবাই অ্যাক্টিভ আছেন না কানেক্ট দিয়ে অন্য কাজ করতেছেন? আসছি ভাই। আছেন না? অনেকে আবার করে কি, ওই কানেক্ট দিয়ে রাখে দেয়, পরে আবার রেকর্ডেড ক্লাস করবে। ওই জন্য তারা আবার রেকর্ডেড ক্লাসটা খুব বেশি চায়, আবার অনেকে ক্লাস করতে করতে আবার রেকর্ডেড ক্লাসটা নেয়, যে সুবিধা হয়। হুম। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এবার আমরা মানটা পেয়ে গেলাম, লব্ধির মান পেয়ে গেলাম। দিকটা, মান এবং দিক চাইতে পারে। আর দিকটা আমরা কিভাবে বের করব, এই সমকোণী যে ত্রিভুজটা থেকে আমরা ক্যালকুলেশন করে আসলাম লব্ধির মানটা, সেখান থেকে আমরা দিকটা বের করব। তো এই সমকোণী ত্রিভুজে আমরা ধরলাম লব্ধিটা এই পি বলের সাথে কাজ করতেছে। তাহলে টেন আলফা ইকুয়াল টু লম্ব, লম্ব কোনটা, এই যে এটা, কিউ সাইন আলফা, সরি সাইন থেটা, কিউ সাইন থেটা, ভাগ হচ্ছে, লম্ব ভাগ হচ্ছে ভূমি, ভূমি কোনটা, এই যে এটা, পি প্লাস কিউ কোস থেটা, পি প্লাস কিউ কস থেটা। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে আলফাটা বের করে ফেলতে পারবো। টেন টেন ইনভার্স, টেন ইনভার্স হয়ে যাবে। কিউ জানা, পি জানা, থেটা জানা থাকলে
আরেকটা জিনিস কি, একটা সমীকরণের অজানা মান একটাই থাকতে পারে, বাকিগুলো সব জানা হইতে হবে। যদি না থাকে, দুইটা অজানা মান থাকে, তাহলে আমাদের মনে রাখতে হবে আরেকটা ইকুয়েশন অবশ্যই আছে, বা না থাকলে সেটা আমাদের ড্রাইভ করে নিয়ে আসতে হবে। এই জন্য অজানা মান যতটা ততটা সমীকরণ লাগে। তো এইখানে আলফাটা যদি বের করতে চাই, এখানে টোটাল অজানা মান কয়টা? এখানে আলফা অজানা, কিউ, পি, থেটা, টোটাল 1 2 3 4টা। যদি একটা বের করতে চাই, আলফা বের করতে চাই, বাকি তিনটা কিন্তু জানা থাকতে হবে। কোনো কারণে যদি দুইটা জানা থাকে আরেকটা না থাকে, তাহলে কিন্তু সলভ হবে না। তার মানে আরেকটা ইকুয়েশন আমাদের ড্রাইভ করতে হবে। আচ্ছা, এখন এটা একটু শর্টকাট মনে রাখার উপায় কি, যে এই জিনিসটা, এটা আমরা মনে রাখবো যে দিকটা যার সাথে দেখাবো তার সাথে কোনো সাইন কোস থাকবে না। এই যে আলফাটা আমরা কার সাথে দেখাইছি, পি এর সাথে দেখাইছি না? এই যে পি এর সাথে কোনো সাইন কস নাই, এবং সেটা নিচে হবে। আর প্লাস আরেকটা ফোর্স কি থাকে, কিউ। তাহলে এই যে কিউ ফোর্সের সাথে সাইন কস থাকবে। তো আমরা টেন থেটা সমান সমান, এই মনে রাখার জন্য, এটা যে একজাক্টলি এটা এরকম না, টেন সমান সমান কি জানি, সাইন ভাগ কস। তাহলে কিউ এর সাথে উপরে যাবে সাইন, নিচে যাবে কস। আমরা আরেকটু অন্যভাবে দেখি। এটা হচ্ছে এই একটা ফোর্স, একটা ফোর্স, এটা হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের লব্ধি। লব্ধি তো বের করতে পারবো এখন আমরা। এটা আমরা ধরলাম থেটা, এটাকে বলতেছি আমরা আলফা। এখন দিকটা বের করবো আমরা, টেন আলফা ইকুয়াল টু কি হবে? তো যার সাথে বলছিলাম কোন, সে ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে মানে নিচে সে, বাকি কি থাকে? পি থাকে। পি, টেন সমান সমান কি জানি, সাইন ভাগ কোস। তাহলে এখানে দিব সাইন, এখানে দিব কোস। অ্যাঙ্গেল কোনটা দিব? এই যে ফোর্স দুইটার মধ্যবর্তী কোণ, এই থেটা, এই থেটা। ঠিক আছে, আমার মনে হয় এটা বোঝা গেছে। এটা যে কোনো ভাবেই আসতে পারে, বা আমরা যে কোনো ভাবে দেখাই দিতে পারি, যে আমরা পি ফোর্সের সাথেও দেখাইতে পারি অ্যাঙ্গেলটা, পি ফোর্সের সাথেও দেখাইতে পারি। আচ্ছা, এখন আসি, ফোর্স দুইটা যদি পরস্পর পারপেন্ডিকুলার হয়, ফোর্স দুটা এরকম হলো, এটা পি ফোর্স, এটা কিউ ফোর্স, পরস্পর লম্বভাবে তারা ছেদ করছে। তাহলে এখন সমীকরণটা কি দাঁড়ায় গেল? এখন সমীকরণটা কিন্তু একটু ছোট হয়ে যাবে। রুট ওভার পি স্কোয়ার, কিউ স্কোয়ার প্লাস 2, কি হচ্ছে, আটকে যাচ্ছে মনে হচ্ছে, 2 PQ কস, আমাদের ছিল যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, সেটা সেটা আমরা থেটা হিসেবে কনসিডার করতে পারি। এখন থেটার মানটা কত? 90। কস 90-র মান কত? কি একজন বলেন তো? 0। কস জিরো 90 জিরো। মান, কস 90-র মানটা হচ্ছে 0। তাহলে আর সমান সমান, এটা 0 হলে এটা পুরো টার্মটাই 0 হয়ে যাচ্ছে, এটুকু 2 PQ ইন্টু 0, তাহলে 0। তাহলে ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস শুধু কিউ স্কোয়ার থাকে। ঠিক আছে, তখন আমাদের সুবিধা হয়ে গেল, এই টার্মটুকু আমাদের লাগবে না। আচ্ছা, তাহলে এখন এটা লব্ধি পেয়ে গেলাম, বললাম যে লব্ধি এদিকে কাজ করতেছে। আর এখন দিক দেখাবো, বললাম পি এর সাথে দেখাইছি আলফা। তাহলে এটাকে যদি আমরা আবার, সেটা ছিল তো, এটাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এটা আমাদের কিউ ফোর্স, এটা কিউ, এটা হচ্ছে আমাদের পি। তাহলে টেন আলফা সমান সমান কি হবে? লম্ব, এই যে লম্ব কিউ, লম্ব ভাগ হচ্ছে
এই যে ভূমি পি, পি এই শেষ, আলফা ইকুয়াল টু টেন ইনভার্স কিউ ভাগ পি। বাকি টার্মগুলা চলে গেল। কিভাবে চলে গেল? এই যে আমাদের সূত্র যদি এখানে ফেলাই, সাইন 90-র মান কত? 1। আর কস 90-র মান 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। তার মানে নিচে পি আর উপরে সাইন 90-র মান হচ্ছে 1, কিউ ভাগ এটা। আর এটার ক্ষেত্রে হচ্ছে কি, এটার ক্ষেত্রে কিউ ভাগ কোনটা হচ্ছে পি এর সাথে ওটা হচ্ছে। ঠিক আছে, এটা বোঝা গেছে? একজন রেসপন্স জি করেন। ভাই। বোঝা গেছে কি এটা? আচ্ছা, ঠিক আছে তাহলে এটাই হচ্ছে প্যারালেলোগ্রামের যে থিওরামটা, থিওরাম অনুযায়ী আমাদের এটা প্রমাণ। এখন আমরা একটু দেখি কি বলছে লোটা। ইট স্টেটস দ্যাট দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য লেংথ of the four sides of parallelogram equals the sum of the squares of the length of the two sides. This is the sum of the squares of the length of the four sides of the parallelogram. আচ্ছা, এটা একটু মনে হয় কারেকশন হতে পারে, এটা আমি দেখবো, হ্যাঁ। কিন্তু এটার প্রমাণটা যেটা, সেটা প্রমাণ করে এটা আসবে। এবার আসি লেবিস থিওরাম। লেবিস থিওরামটা কি বলতেছে? এখানে সাইন্স রুলটা অ্যাপ্লাই হয়। আর এগুলার কিন্তু কন্ডিশন ছিল, আমি কন্ডিশনটা একটু বলি। সেটা হচ্ছে কোপ্লেনার ফোর্স হইতে হবে কিন্তু, তাহলে সূত্রগুলো ভ্যালিড হবে। হ্যাঁ, একটা এক প্লেনে আরেকটা আরেক প্লেনের জন্য কিন্তু ভ্যালিড না, এটা কোপ্লেনারের জন্য ভ্যালিড। আচ্ছা, ম্যাক্সিমাম তিনটা ফোর্স, এর বেশি হলে তো মনে হয় হবে না ভাইয়া। হ্যাঁ লেমির ক্ষেত্রে হবে না। হ্যাঁ, এটা বলবো। লেমির কন্ডিশন আছে তখন হচ্ছে কয়েকটা। উপাংশ থিওরম করব, হুম হুম। তিনের অধিক হলে। তিনের অধিক হলে? হ্যাঁ, ওই যে উপাংশ, ওই যে হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাদের সাম্যাবস্থা তিনটে সূত্র আছে না, সামেশন হ্যাঁ হরিজন্টাল ফোর্স, হ্যাঁ, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু জিরো। প্রত্যেকটা ইয়ার যেমন সাইন কজ আছে, এটার উপাংশ রেজাল্টেন্টের উপাংশের সমান আর কি। অংশকের উপাংশের সমষ্টি রেজাল্টেন্টের উপাংশের সমান। হুম হুম ওই হুম ইয়া দিয়ে করে ফেলে আর কি, হুম। একাধিক হলে। একাধিক হলে ওই যে সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু জিরো, সামেশন হ্যাঁ হ্যাঁ, ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু জিরো, সাম্যাবস্থা যে তিনটা সূত্র আছে, জি 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 জি। সেই তিনটা সূত্র দিয়ে আমরা করবো। এবারে সেই লেমিস থিওরাম। লেমিস থিওরামে তো বলতেছে কি, কন্ডিশন আছে কয়টা। এক হচ্ছে কোপ্লেনার কনকারেন্ট হইতে হবে। কোপ্লেনার কন কোপ্লেনার কনকারেন্ট আর ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে হবে। এই যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে হবে। তাহলে এই তিনটা যদি স্যাটিসফাই করে, তাহলে লেমিস থিওরামটা অ্যাপ্লাই করা যাবে। When three forces acting at a point are in equilibrium, then each force is proportional to the sine of the angle between the other two forces. আচ্ছা, তিনটা ফোর্স, এই যে একটা ফোর্স পি, এই একটা ফোর্স ইউ, এই একটা ফোর্স আর। তো এটা যদি কোপ্লেনার হয়, কনকারেন্ট হইতে হবে এবং ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকে, তাহলে সায়েন্স রুলস অনুসারে পি সমানুপাতিক হবে অপর যে দুইটা বাহু থাকবে তার মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। আবার কিউ এর ক্ষেত্রেও হবে কিউ সমানুপাতিক অপর দুইটা ফোর্স পি এবং আর এর সাইন বিটা, সাইন বিটা। এইভাবে করে আর সমানুপাতিক সাইন, এই যে এটা গামা। তাহলে আমরা জানি সমানুপাতিক উঠে গেলে একটা ধ্রুবক আসে, পি সমান সমান এ সাইন আলফা। প্রত্যেকটা ক্ষেত্রে সেম হবে, তাহলে পি ভাগ হচ্ছে সাইন আলফা, এরকম করে কিউ ভাগ সাইন আলফা সাইন বিটা। আর আরটার ক্ষেত্রে আর ভাগ সাইন গামা ইকুয়াল টু কে। তো কে সমানুপাতিক ধ্রুবকটা সবার ক্ষেত্রে সমান, তাহলে আমরা লিখতে পারি পি ভাগ
সাইন আলফা ইকুয়াল টু ইউ ভাগ সাইন বিটা ইকুয়াল টু আর ভাগ সাইন গামা ইকুয়াল টু কে। এটাকে অ্যাভয়েড করি আমরা এই তিনটা রিলেশন থেকে। এখন আমরা দুইটা দুইটা করে লিখতে পারি। পি ভাগ সাইন আলফা ইকুয়াল টু আর ভাগ সাইন গামা। এখন এই সমীকরণ থেকে যদি আমাদের আলফা, গামা, আর এর মান জানি, তাহলে পি এর মান জানবো। সিমিলারলি কিউ এর মানটাও কিউ ভাগ সাইন বিটা ইকুয়াল টু আর ভাগ সাইন গামা নিব। সেক্ষেত্রে আমাদের বিটা, আর এবং গামার মান জানা থাকলে কিউ এর মান জানতে পারবো আমরা। এইভাবে করে আমরা এই সমীকরণগুলো সলভ করবো। সেক্ষেত্রে এটাতে এই যে আলফা, বিটা, গামা, এগুলো হয়তো একটু ক্যালকুলেশন করে বের করতে হবে। হ্যাঁ, সেগুলো দেওয়া থাকবে। এবং বাকি দেখা যাবে যে একটার মান দেওয়া থাকবে, একটা ফোর্সের মান দেওয়া থাকবে, বাকি দুইটা ফোর্সের মান আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। কেন? এই যে আমরা দুইটা সমীকরণ ডেভেলপ করতে পারবো, এই একটা সমীকরণ আবার এই দুটা মিলে একটা সমীকরণ। তাহলে দুইটা সমীকরণ দুইটা অজানা মান বের করতে পারি। ঠিক আছে, এটা বোঝা গেল? একজন রেসপন্স করেন। জি ভাই। আচ্ছা, জি ভাই, বুঝছি। ওকে। তাহলে থিওরামগুলো আরেকবার দেখি। সেটা হচ্ছে প্যারালেলোগ্রামের যে থিওরামটা, সেটা এখানে লিখে রাখছি। আর এটা লেমির এই যেটা, আর এই যে ট্রায়াঙ্গেল ল অফ ফোর্স যেটা, সেটা একটু লিখে রাখি। হ্যাঁ, এটা একটু লিখে রাখি। এটাকে আমি আলফা যদি বলি, তাহলে কোস আলফা আমরা যেটা বের করছিলাম ইকুয়াল টু কোণের সাথে শোণিত যে দুটো বাহু আছে, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তাদের বর্গের যোগফল মাইনাস কোণের বিপরীত বাহু পর স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু, এটা কোসাইন রুলস অনুসারে, পি ইন্টু কিউ। আচ্ছা, এটা আমাদের কি কাজে লাগবে? এটা মনে করেন যে এই বাহুটার মান জানা, এটার জানা, এই অ্যাঙ্গেলটা জানা, কিন্তু এই বাহু আমাদের জানা না, এই মানটা। এখন আমাদের এই এই থিওরামটা অ্যাপ্লাই করতে পারবো যে কোস আলফার মান জানা, পি এর মান জানা, কিউ এর মান জানা, সাথে কিন্তু আমাদের আর এর মান চলে আসবে। ত্রিভুজে দুটোর মান ও একটা কোণের মান জানা থাকলে অপর যে বাহু আছে, দ্বিতীয় যে বাহু আছে, সেটা আমরা বের পারবো। এটা যদি আবার এরকম হয়, আচ্ছা এটা তো আলফা ছিল, এটার ক্ষেত্রে যদি বিটা কোণ বা কোণ যদি থাকে, তাহলে কিন্তু আলফা পারবো। আচ্ছা, এখন ধরি, দেখি কি হবে। ইকুয়াল টু হবে আর এবং কিউ আছে, তাহলে বর্গের সমষ্টি মাইনাস, মাইনাস স্কোয়ার। কি হবে, কাউন্ট করি। আমরা ছাদে যাই না একটু রোদ, ঠান্ডার দিনে, শীতের দিনে একটু রোদ টোদ গায়ে দেওয়ার জন্য, গায়ে লাগানোর জন্য। তো দেখা যায় এখানে আমরা 4-5 জন একদম মাথায় চলে আসি, আসে আড্ডা দিচ্ছি, ফোর্সটা এইভাবে কাজ করতেছে। তাহলে আমাদের যে ফিক্স পয়েন্টটাতে কতটুকু মোমেন্ট ক্রিয়েট হচ্ছে, সেই মোমেন্টটা ক্যালকুলেশন করে নিতে পারবো আমরা। এখানে ফোর্সটাকে আমরা এফ ধরলাম, আর ডিস্টেন্সটাকে ডি, তাহলে এফ ইন্টু ডি। আচ্ছা, ফোর্সটা যদি গ্রাভিটি না হয় ইনক্লাইন্ড অবস্থায় কাজ করে, ধরলাম আমাদের এয়ারটা এইভাবে কাজ করতেছে, হ্যাঁ, সেই স্ট্রাকচারে আঘাত করতেছে, তাহলে এই জায়গার মোমেন্টটা কত উৎপন্ন হবে? হুম, মোমেন্টটা কত কাজ করবে? তাহলে
এই বল ইন্টু লম্ব দূরত্ব নিতে হবে, তখন কিন্তু আর এটা নেওয়া যাবে না। তখন আমাদের এই লম্ব দূরত্ব এর সাথে 90 হইতে হবে, এর সাথে, বলের সাথে। তাহলে বল ইন্টু লম্ব দূরত্ব, এখানে যে মোমেন্টটা হবে এফ ইন্টু ডি। ঠিক আছে। আচ্ছা, ভেরিগন্স থিওরাম। এই থিওরামটা হচ্ছে, আমি একটু সহজ করে বলি। হ্যাঁ, এখানে যা আছে, ঠিক আছে, একটু সহজ করে বলি। সেটা হচ্ছে দুইটা ফোর্স, F1 এবং F2, এই দুটার আমরা লব্ধি ধরলাম যে সেটা হচ্ছে আর। তো ভেরিগন্স থিওরাম যেটা হচ্ছে, বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল ইকুয়াল টু লব্ধির মোমেন্ট, বা বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল হবে লব্ধির মোমেন্টের সমান। এটাই ভেরিগন্স থিওরাম। কেমন দেখি আমরা একটু গাণিতিক ভাবে দেখি। এটা D1 ডিস্টেন্স ধরলাম, এটাকে বললাম আমরা D2, আর এটাকে বলতেছি আমরা লব্ধি, যেটা কাজ করতেছে সেটা এক্স দূরে। আমরা তো লব্ধি ক্যালকুলেশন কিছুক্ষণ আগেই ক্যালকুলেশন শিখে আসলাম, সেই অনুযায়ী আমরা বের করব। সেটা হচ্ছে সাম্যাবস্থা তিনটে সূত্র অ্যাপ্লাই করে হতে পারে, অথবা আমাদের যে ফর্মুলাগুলোর মধ্যে কোনোটা যদি অ্যাপ্লাই করেও আনার লাগে তাহলে সেটাও আমরা নিয়ে আসতে পারবো। আচ্ছা, সাম্যাবস্থা তিনটে সূত্র কি? সামেশন ভার্টিক্যাল এফ ফোর্স ইকুয়াল টু জিরো, সামেশন হরিজন্টাল ফোর্স 0 হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু জিরো, আরেকটা আর হচ্ছে মোমেন্ট 0। সামেশন মোমেন্ট জিরো হতে হবে। এটাই হচ্ছে সাম্যাবস্থার তিনটা কন্ডিশন আর কি। তো এখন ভেরিগন্স যেটা বলতেছে যে ফোর্সগুলার মোমেন্টের বীজগাণিতিক যোগফল, তাহলে F1 ফোর্সের জন্য এখানে একটা মোমেন্ট ক্রিয়েট হবে। সেই মোমেন্টটা কি? তাহলে F1 F1 ইন্টু D1 D1 না, প্লাস পরে যে ফোর্সটা আছে F2 F2 D2 ইন্টু D2 ইকুয়াল টু, এরকম অনেকগুলো থাকতে পারে, 8টা 10টা 20টা 30টা যা থাকুক। তাহলে বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল। বীজগাণিতিক কেন বলতেছে? এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজও তো থাকতে পারে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ গুলাকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে ক্লকওয়াইজ গুলো নেগেটিভ হবে। হ্যাঁ, এখানে ধরলাম যে আরেকটা ফোর্স থাকলো F3, সে ধরলাম একটা F3, এটা ডিস্টেন্স হচ্ছে আমাদের D3। তাহলে এখন কি হবে? মাইনাস F3 D3 মাইনাস F3 D3। আমরা D3 আগেই অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ লিখে ফেলছি, তো আমরা শুধু সাধারণত ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরি। ক্লকওয়াইজ পজিটিভ। হ্যাঁ ধরি, কিন্তু এটা লিখে ফেলছি থাক, কারণ ওইভাবে ধরলে আবার এই দুটো মাইনাস, এই দুটো আবার মাইনাস দিয়ে দিবা, আর এটাকে প্লাস যদি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরি। হুম, ইকুয়াল টু বলতেছে এটা কার সমান আর হবে? এক্স আর ইন্টু আর এক্স লব্ধির মোমেন্টের সমান হবে। এটাই হচ্ছে ভেরিগন্স থিওরাম। এটা একটু দেখি কি বলছে। ইট স্টেটস দ্যাট দ্য মোমেন্ট অফ এ ফোর্স ইজ দ্য সাম অফ দ্য মোমেন্ট অফ ইটস কম্পোনেন্টস। ইট ইজ অলসো নন এজ দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস কন্ডিশন ফোর্স শুড বি কোপ্লেনার। এই যে কোপ্লেনার, একই তলে কাজ করতে হবে। আমরা যতগুলো আলোচনা করতেছি কিন্তু সবগুলোই কোপ্লেনার হতে হবে। তো এখানে কি আছে, এখানে যেটা আমাদের ফিগারে দেওয়া আছে সেটা একটু দেখি। এটা একটু, এই যে P1 একটা ফোর্স দেওয়া আছে, P2 একটা ফোর্স দেওয়া আছে। হ্যাঁ, P1 ফোর্সের ডিস্টেন্স দেওয়া আছে D1, P2 ফোর্সের ডিস্টেন্স দেওয়া আছে, এগুলো লম্ব দূরত্ব। এই যে আমরা যদি দেখি, এই যে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি হতে হবে, এটা খেয়াল রাখলেই হবে। P2 যে ফোর্স তার D2 আছে। আবার লব্ধি যেটা, হ্যাঁ, লব্ধি P আছে, P এর ডিস্টেন্স হচ্ছে D। তাহলে আমাদের কি হবে? P1 ইন্টু D1 প্লাস P2 ইন্টু D2 ইকুয়াল টু P ইন্টু D। এটা হচ্ছে ভেরিগন্স, যদি ও এর সাপেক্ষে কনসিডার করি। আর যদি এ এর সাপেক্ষে কনসিডার করি, তাহলে কিন্তু এই 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 সাপেক্ষে নেওয়া যাবে না, কারণ ফোর্স গুলো এই বিন্দু দিয়ে পাস করতেছে, তো ডিস্টেন্স থাকবে না, ডিস্টেন্স না থাকলে জিরো হবে। কারণ আমরা জানি যে একটা ডিস্টেন্সে কাজ করতে হবে ফোর্সটা। আমরা এখানে মোমেন্ট নিব, এখানেই একটা ফোর্স কাজ করতেছে F, তার কি মোমেন্ট আসবে? আসবে না। আসবে না, কারণ ডিস্টেন্স নাই। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে নেওয়া যাবে না।
তাহলে এখানে নিতে হবে এই যে এর সাপেক্ষে। আচ্ছা, এবার কাপল। কাপল কি একজন বলেন তো, কাপল কি? ইকুয়াল ফোর্স একটা আচ্ছা, ডিস্টেন্সে যদি আমার আহ, দুই দিকে যদি সেম ফোর্স অ্যাপ্লাই হয় তখন হচ্ছে এটা ঘূর্ণন সৃষ্টি করে। ঘূর্ণন সৃষ্টি করে। এটাকে আচ্ছা। আমরা কাপল বা টর্ক বলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা আরেকটু যদি আমরা বলি, সেটা হচ্ছে দুইটা ইকুয়াল মানের ফোর্স। এটা যদি 10 নিউটন হয়, এটাও 10 নিউটন। ইকুয়াল মানের ফোর্স, অপোজিট দিকে কাজ করবে, কিন্তু এদের দিক, কম্বাইন্ড যে দিকটা আমরা যদি বলি যে ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজ, আবার এন্টি ক্লকওয়াইজ হলে তখন এন্টি ক্লকওয়াইজ হয়। হুম মান সমান থাকলে একটা ডিস্টেন্সে যদি কাজ করে, তাহলে তখন সেটা কাপল হিসেবেই কনসিডার করব। এখানে একটু দেখি, when two parallel, এই যে প্যারালাল একই ডিস্টেন্সে কাজ করবে, ফোর্সেস আর ইকুয়াল বাট অপোজিট, এটা এদিকে কাজ করতেছে, এদিকে এটা অপোজিট সাইডে কাজ করতেছে, অ্যান্ড নট কোলিনিয়ার, একই পয়েন্টে কাজ করতেছে না। হ্যাঁ, কোলিনিয়ার ইয়েটা কি ছিল, কন্ডিশনটা ছিল একই পয়েন্ট দিয়ে পাস করবে। এই ফোর্সটা যদি এদিক দিয়ে যায়, এই পয়েন্ট দিয়ে যায়, এই ফোর্সটাও এই পয়েন্ট দিয়ে যাবে। এটা হচ্ছে কোলিনিয়ার ছিল এই যেটা, একই লাইনের উপর কাজ করবে, এটা হচ্ছে কনকারেন্ট। তাহলে এটা কিন্তু একই লাইনের উপর কাজ করতেছে না। এই এফটা এই বরাবর কাজ করতেছে, এটা এই বরাবর। যদি একই লাইন বরাবর কাজ করতো তাহলে কোলিনিয়ার বলতাম, বাট এটা কোলিনিয়ার না, নট কোলিনিয়ার বলতেছে। দে ফর্মে কাপল, তাহলে সেটা কাপল ক্রিয়েট করবে। আচ্ছা, এটার মোমেন্ট কি হবে? হুম মোমেন্ট কি হবে, কে বলতে পারবেন মোমেন্টের মান কত হবে? 10 নিউটন বললাম, আর টু এটাকে ইন্টু আমরা টেন ডে। হুম 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 2 × 10 ডে। 2 × 10, মান তো দুইটা, তাহলে কি 2 × 10 × 2 নিব না, যে কোনো একটা ফোর্স নিব, মোমেন্ট এখানে নেই, একটাই নিব। এখানকার মোমেন্ট, হ্যাঁ একটা নিব, এখানে মোমেন্ট দেখি কত আসে, এটা এ পয়েন্ট। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি মোমেন্ট নেই তাহলে তো ওই তাহলে যে এই পয়েন্ট বরাবর যে ফোর্সটা আছে ওইটা বাদ। এটা তাহলে বাদ, এটাই অপোজিটে যে হ্যাঁ, ফোর্সটা আছে সেটা অপোজিট যে কনসিডার করবো। ফোর্সটা আছে সেটা কনসিডার করবো। তাহলে এই আমাদের সাপোর্টে কতটুকু মোমেন্ট ক্রিয়েট হলো সেটা পাবো, বল ইন্টু লম্ব দূরত্ব। সিমিলার ভাবে এখানেও আমরা নিতে পারি। তো এটার ক্ষেত্রে ওইটা ইনক্লাইন্ড অবস্থায় দেখানো হয়েছে, এরা নির্দিষ্ট একটা ডিস্টেন্স মেনটেন করেই আছে। এখান থেকে ডিস্টেন্স প্যারালাল আছে, অপোজিট ডিরেকশনে আছে। হুম আর এরা নন কোলিনিয়ার, নন কনকারেন্ট, ফোর্সের মান সমান হতে হবে, তাহলে তারা একটা কাপল ক্রিয়েট করবে, এবং মানটা হবে বল ইন্টু লম্ব দূরত্ব। সেখানে মোমেন্ট পাবো আমরা, যে পয়েন্টে আমরা মোমেন্ট নিব। আচ্ছা, এখানে জার্টেন ফোর্সের সূত্রটা এখানে দেওয়া আছে, এগুলো আমরা উপরে দেখছি। আর এখানে এটা দেখাইছি আগেই। হ্যাঁ, যদি ইনক্লাইন্ড অবস্থা, এই সমকোণ অবস্থায় দুইটা ফোর্স কাজ করে, এটা আমরা দেখছি। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কি? এই যে ইকুইলিব্রিয়ামের 3টা সূত্র আগে বলে দিছি, এই যে ইকুইলিব্রিয়ামের সাম্যাবস্থা 3টা কন্ডিশন। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকলে আমরা সামনে আগাবো, ম্যাথে যাব। প্রশ্ন আছে? নাই মনে হয়। ঠিক আছে। আচ্ছা, প্রথম সলিউশনে যাই আমরা। একটা প্রবলেম, সেটা হচ্ছে দ্য ডেরিকশন ইন ফিগার সাপোর্টস এ লোড অফ W equal to 2 kips. Find the tension in the boom cable and compression in the boom when the angle theta is 30 degree. Which position produce the largest load on the boom? আচ্ছা, বুম কোনটা, বুম কেবল কোনটা? এটা হচ্ছে বুম, যেটা কেবলটাকে সাপোর্ট দিচ্ছে, এটা বুম কেবল। বুমের জন্য যে কেবলটা ইউজ করা হয়েছে বা লোডটাকে ক্যারি করার জন্য, এটাকে আমরা বলবো বুম কেবল। এটা হচ্ছে বুম। এখন চাইছে কি কি আমাদের, এই যে
অ্যারেঞ্জমেন্টটা এইভাবেই দেওয়া আছে যে টু কিপস একটা লট, যেটা বুমটা সাপোর্ট দিচ্ছে, কেবল দিয়ে ঝোলানো আছে এই সাপোর্ট একটা দণ্ডের ঠিক মাথা থেকে। আর এটার মান দেওয়া আছে 70 ফিট। আর এটা হচ্ছে 40 ফিট। 40 ফিট। হ্যাঁ। তাহলে এটা আমরা সলিউশন করব। কিভাবে সলিউশন করব? আমাদের চাইছে কি কি, ফাইন্ড দ্য টেনশন ইন দ্য বুম কেবল। এই কেবলের মধ্যে টেনশন কতটুকু কাজ করতেছে, এটা যদি কাটি আমরা তাহলে এইভাবে দেখাবে আর কি। কম্প্রেশন ইন দা বুম, এই যে এটার মধ্যে কম্প্রেশন, কারণ এই যে চাপ দিচ্ছে, এটা যখন লোডটা টানবে তখন এটার মধ্যে কিন্তু একটা কম্প্রেশন ক্রিয়েট হবে, এর প্রতিক্রিয়াটা হবে তখন এরকম, এইভাবে কাজ করবে। তো এটা যেটা হচ্ছে টিবিসি, টিবিসি। আর এটা কাটলাম, এটা হচ্ছে টি এ বি। এই কেবলটা বরাবর যে ফোর্সটা সেটাকে আমরা টি এ বি ধরলাম, বা এফ ধরতে পারে, যে কোনো একটা ধরলেই হবে। আচ্ছা, তাহলে আমাদের একটা ফ্রি বডি আঁকি। ফ্রি বডি কি দাঁড়াইলো? এটা হচ্ছে টি এ বি। আচ্ছা, লেখার কারণে একটু ক্লাসগুলো আসতে যাচ্ছে, লিখতে সময় লাগতেছে, কারণ এখানে অভ্যস্ত ওইভাবে না। এখন এটা সলিউশন করতে গেলে তিনটা ফোর্স আছে। আমরা লেমিস যে কন্ডিশনটা ছিল বা থিওরামটা ছিল সেটা অ্যাপ্লাই আমরা করতে পারি। একটার অ্যাঙ্গেল জানি ভাই। হ্যাঁ, একটা অ্যাঙ্গেল জানি, সেটা হচ্ছে কোনটা, এই যে 30 ডিগ্রিটা জানি না। জি ভাই, 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা জানি। আমাদের ওই যে বিসি যেটা আছে আর কি, ডাব্লিউর সাথে, এটা হচ্ছে যে 150 ডিগ্রি। এইটা জানতে পারবো তাই তো? এটা 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 জি, এটা এটা 30 ডিগ্রি। হচ্ছে, এটা 30 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এই পুরোটা কত, 180 না? এই পুরোটা 180, কত মানে আমি বলতে চাইছিলাম যে পুরো? এই যে টিবিসি আর ডব্লিউর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, 150 ডিগ্রি। সেটাই সেটাই। কারণ এটা যদি 180 হয়, এই 30 বাদ দিলেই এটুকু পাবো, 150। জি। এটা সলভ হয়ে গেল, একটা কোণ পেয়ে গেলাম আমরা। আচ্ছা, এখন বাকি থাকে কয়টা কোণ? এই একটা কোণ, আর এই একটা কোণ। হুম। এখন এই কোণগুলা যদি পাইতে চাই, তাহলে আমাদের এখান থেকে আমরা এখন সলিউশন ওই করে যে আসতে হবে। ইয়া দিয়ে করতে পারি আর কি। ট্রায়াঙ্গেল যে থিওরাম গুলো ছিল, যে দুইটা বাহুর হ্যাঁ, মান অ্যাঙ্গেল জানা, থিওরাম। দুইটা বাহুর মান জানা, জি। অ্যাঙ্গেল জানা, তাহলে এই বাহুর মানটা পাবো। এই ধরো বাহুর যে মানটা সাইন যদি, 150 ডিগ্রি বাই টিএবি, আর আচ্ছা, ইয়া এই আরেকটা যে ডব্লিউ দেখেন, যেহেতু জানি, সেটা নিয়ে অ্যাঙ্গেলটা বের মানে এই করতে অ্যাঙ্গেল হবে। গুলো বের করবো, এই অ্যাঙ্গেল গুলো যদি বের করতে পারি তাহলে আমাদের সলভ হবে, অ্যাঙ্গেল যদি বের করতে পারি। জি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করবো? তাহলে আমাদের এই বাহুটা আগে জানা লাগবে, এই যে বাহুটা, জি, এই বাহুটা কিভাবে পাবো? তাহলে আগে নিয়ে এই আমাদের কোণ, যেমন যে কোণটা জানা সেই কোণটা দিয়ে আগাবো, তাই তো? cos থিটা ইকুয়াল টু, এটাও করা যায়, জি। হ্যাঁ, তাহলে শোনিত যে বাহু দুটো আছে, 40 স্কোয়ার প্লাস 70 স্কোয়ার 70 স্কোয়ার মাইনাস এই যে বাহুটা মাইনাস এবি, এবি স্কোয়ার, এবি স্কোয়ার ভাগ হচ্ছে টু টু ইন্টু ইন্টু 40 ইন্টু 70, 40 ইন্টু 70। 70। এখান আর থেকে কস আমাদের, 30 ডিগ্রি ওটা। এটার মান তো আমাদের জানা আছে, এটা কত, 30। তাহলে এখান থেকে এবির মান আমরা পেয়ে যাব। এবি ইকুয়াল টু কত আসবে? আচ্ছা, ক্যালকুলেশন এই যে করা আছে এখানে, 40.62 এত ফিট। তাহলে এই মানটা পেয়ে গেলাম। এই মানটা যদি পাই তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পাবো, এই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা বলি, এই অ্যাঙ্গেলটা পাবো। তাহলে কোস আলফা কিভাবে পাবো? কস আলফা ইকুয়াল টু সমীত দুটো বাহুর উপর বর্গের যোগফল। তাহলে এটা পাইলাম 40.62।
আচ্ছা, কেন করতেছি? এই করতেছি কারণ এই বাকি দুইটা অ্যাঙ্গেল লাগবে আমাদের, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো এগুলা যদি বের করতে চাই তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা লাগবে। এই অ্যাঙ্গেলটা যদি পাই তাহলে আমাদের সলভ হয়ে যাবে। তো কেমনে সলভ হবে আমরা দেখবো। অ্যাঙ্গেলটা বের করে নিই। প্লাস 70 উপর স্কোয়ার মাইনাস, এই যে এই কোণে শোণিত দুটো বাহু ছিল এবি, এবি কত 40.62, আর এটা হচ্ছে 70, মাইনাস এই যে এইটার উপর 40-এর উপর স্কোয়ার, ভাগ হচ্ছে 2 × 40.62 ইন্টু হচ্ছে 70। এটা করলে আমাদের এই আলফা পাবো। এই আলফা হবে, এই যে বের করা আছে এখানে, আমরা চাইলে ক্যালকুলেশন করে আপনারা দেখতে পারেন। এটা বের হলো। আচ্ছা, এটা বের হলো তাই না? এটা কোনটা? আমরা ফিগারটা একটু ইজি হয়ে যাবে, এটা একটু মুছে দিই। আচ্ছা, এই যে কেবলটা ছিল এই যে চলে গেছিল। আচ্ছা, এটা পাইলাম হচ্ছে, কত পাইলাম? এই যে 29.49, 29.49 ডিগ্রি। আচ্ছা, এই যে আলফা ইকুয়াল টু 29.49। আর এই কোণটা এখন পাবো না তাহলে এই দুটো, এটার একান্তর কোণ কি? জেড কোণও বলতে পারি। এটা 30 না? একটু বলেন, ভিজি ভিজি হয়ে গেছে নাকি? জি, না বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপর একটু মুছে দিই, আমি এই জায়গাটা একটু ক্লিন করে দিই। দেখেন এই কোণটা হচ্ছে আলফা, আর এটা জেড কোণ বলতে পারি। এটা হচ্ছে থেটা। আলফা প্লাস থেটা এটা না? আলফা প্লাস থেটা, ঠিক আছে। জি, আলফা প্লাস থেটা, তাহলে থেটা হচ্ছে 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি। 30-এর সাথে যদি 29.49 যোগ করি তাহলে হচ্ছে 59 হবে, 59.49। আচ্ছা, পুরোটা কত ডিগ্রি? 360 থেকে যদি আমরা 150 আর 59.49 বাদ দিয়ে দিই তাহলে তো আমরা এই কোণটা পাবো, এই অ্যাঙ্গেলটা পাবো। তাহলে 360 মাইনাস হচ্ছে 150 মাইনাস 59.29। একশো পঞ্চাশ দশমিক পাঁচ এক। 150.5। 150.5। আচ্ছা, তাহলে অজানা থাকলো কোনটা কোনটা? একটু মুছে দিই। শুধু বলগুলো অজানা। শুধু বল দুইটা অজানা। তো আমি বলছিলাম যে যতটা অজানা মান থাকবে ততটা সমীকরণ যদি আমরা ড্রাইভ করতে পারি তাহলে সেই প্রবলেমটা সলিউশন করা সম্ভব। অজানা মান দুইটা। তো আমরা লেমির ক্ষেত্রে দেখেন কয়টা ইকুয়েশন ড্রাইভ করতে পারবো। লেমি কই গেল? এই যে এই দুইটা মিলে একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারবো, আর এই দুইটা মিলে একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারবো। তাহলে দুইটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন দুইটা অজানা মান আমরা এখন সলভ করে ফেলতে পারবো। তো আমাদের সবসময় টার্গেট থাকবে লেমে যদি ইউজ করি তাহলে দুইটা অজানা মান রেখে বাকি সবগুলো সলভ করে ফেলতে হবে, আদারওয়াইজ সলিউশন হবে না। এখন লেমি সূত্র প্রয়োগ করব। তাহলে প্রথমে টিবিসি, টিবিসি ভাগ হচ্ছে সাইন 59.49। এই যে টিবিসি, টিবিসি ওরা নাম দিছে এখানে। আচ্ছা, এখানে টিবিসি দেই, টিবিসি বা আরবিসি যাই হোক, একটা নাম দিলেই হলো, সমস্যা নাই। এখানে আর দেওয়া, এটাকে আর দিয়ে ডিনোট করি, সমস্যা নেই, তাহলে ওই এর সাথে মিলে যাবে। হুম, আরবিসি, আরবিসি ভাগ হচ্ছে সাইন 59.49। আরবিসি ভাগ হচ্ছে সাইন 59.49। আর এফবিসি, এই এফবিসি, বিসি তো না, আচ্ছা এটা হোয়াট ওখানে দেখেছিলাম। আচ্ছা, এই যে টিএবি, টিএবি কোনটা? এই যে এটা, এই কেবলটা যেটা ছিল আমাদের কাটছিলাম আমরা, টিএবি। তো এইটা টিএবি ভাগ হচ্ছে কত হবে? সাইন 150।
এই যে টিএবি ভাগ হচ্ছে সাইন 150। আর এই যে 2 কিউব লোডটা আছে ভাগ হবে সাইন এর বিপরীতে যে দুইটা বাহু আছে তার মধ্যবর্তী কোণটা, সাইন 150.51। এখন আমরা করব কি, এই দুটা নিয়ে এটা নিয়ে সলভ করব কিভাবে। আচ্ছা, এটা তো বোঝা গেছে না এইটু কিভাবে আসলো? এটা কারো কোনো প্রবলেম আছে এখানে? বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, সহজই ছিল, কঠিন ছিল না। তাহলে আরবিসি, আরবিসি বের করবো ইকুয়াল টু এই যে 2 ভাগ, যেটা জানা আছে পুরোটা সেটা নিব, সাইন 150.51 কিন্তু এই যে ঘরের যেটা আছে সেটা উপরে যাবে, চলে যাবে, সাইন 59.49। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের মান দিয়ে দিবে। সিমিলার ভাবে টিএবিটা সাইন 150 ভাগ হচ্ছে সাইন 150.51 ইন্টু 2, এখান থেকে টিএবি পেয়ে যাবো। আচ্ছা, টিএবি যদি পাই তাহলে এই যে এখানকার এই যে তারের যে বুম কেবল যেটা ছিল সেটা টেনশন টেনশন ফোর্সটা পাবো। আর যখন আর বিসিটা পাবো সেটা হচ্ছে এই বুমের মধ্যে যে কম্প্রেশন ফোর্সটা। কারণ আমরা এটার রিয়াকশনটা দেখাইছিলাম, কিন্তু ফাইনালি এটা এইভাবে কাজ করবে, এই রিয়াকশনটা পেয়ে যাবে। এই যে এখানে আর বিসি 3.5 আর টিএবি, হ্যাঁ, বুম কেবলের মধ্যে যেটা ছিল 2.0314 ঠিক আছে। আশা করি এটা বোঝা গেছে। পরে প্রবলেম যাই, ওই প্রবলেম বোঝা যায়নি এরকম কেউ আছেন নাকি? না বুঝতে পারলে বলেন, আবার বুঝাই দিব। বুঝেন না এমন কেউ আছে এটা? আমার মনে হয় সবাই বুঝছেন। একজন রেসপন্স করেন। জি ভাই, বলছি। বুঝা গেছে, আচ্ছা। এবার আসি পরের একটা প্রবলেম দেখি। দুইটা গোলক, একটা বাউন্ডারি লাইনের মধ্যে রাখা হয়েছে। একটা ছোট গোলক নিচে রাখা হয়েছে, তার উপরে একটা বড় গোলক দেওয়া হয়েছে, এবং এই গোলক দুটার ওয়েট দেওয়া আছে, একটা এ স্পিয়ার আর একটা বি স্পিয়ার। এ স্পিয়ারের যে ওয়েটটা, এই যে এ স্পিয়ারের ওয়েট হচ্ছে 3200 পাউন্ড, আর বি স্পিয়ারের যে ওয়েটটা সেটা 400 পাউন্ড। এই যে 3200 পাউন্ড, এই যে 400 পাউন্ড। আচ্ছা, এইখানে আবার একটা ফোর্স দিয়ে টানা হচ্ছে, ফোর্সটা কত? 100। আর একটা অ্যাঙ্গেলের কথা বলতেছে, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। অনেক সময় এই অ্যাঙ্গেল দেওয়া থাকতে পারে, অথবা এই রেডিয়াস গুলো দেওয়া থাকতে পারে, রেডিয়াস অথবা ডায়া দেওয়া থাকতে পারে। এই ডায়া থেকেও, তখন ডায়া দেওয়া থাকলেও আমরা মান বের করতে পারি। দুইভাবে থাকতে পারে, এখানে অ্যাঙ্গেলটা ডিরেক্ট বলে দেওয়া আছে, কিন্তু অ্যাঙ্গেল অনেক সময় বলা থাকে না। হ্যাঁ, এগুলোর মাপ দেওয়া থাকবে, এই মাপগুলো দেওয়া থাকবে, আর ব্লক দুইটা ডায়া দেওয়া থাকবে। তো ডায়া দেওয়া থাকলে আমরা ইজিলি বের করতে পারবো, এটা রেডিয়াস আর এটা রেডিয়াস, এটা ডিস্টেন্স। তাহলে প্রস্থেটা ভূমি ভাগ অতিভুজ, এই দুটো জানা থাকলে প্রস্থেটাটা চলে আসবে। প্রস্থেটা ইকুয়াল টু ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। বড়টার আর নিব, আর ছোট গুলোটার আর ছোট আর নিব, এখান থেকে থেটা চলে আসবে। ঠিক আছে, বুঝা গেছে? অ্যাঙ্গেল অনেক সময় দেওয়া থাকবে না, মান দেওয়া থাকতে পারে, তো সেই জন্য অডিট হওয়ার দরকার নাই, এটা সলভ হবে। সেন্টারে, সেন্টার টু সেন্টার। আচ্ছা, তাহলে কোন গোলকটা সমাধান করবো আগে? একবারে শুরুটা নেই, এটা নেই। এখানে কি কি ফোর্স কাজ করতেছে সেটা আমরা দেখবো। এই একটা ফোর্স এফ, এটা 1000 পাউন্ড। আচ্ছা, চাইছে কি কি, the spheres are raised against smooth surface, sphere A weight 3200 পাউন্ড, sphere B weight is 400 পাউন্ড, let F equal to 1000 পাউন্ড and theta is 60 ডিগ্রি,
ফাইন্ড দ্য রিয়াকশন সিডিই। এই সিতে রিয়াকশন কেমন আসবে, এই ডিতে রিয়াকশন কেমন আসবে, এবং ইতে রিয়াকশন কেমন আসবে। মানে এই যে সাপোর্টটা যেটা দেওয়া হয়েছে, সাপোর্টের টাচিং পয়েন্ট গুলাতে রিয়াকশন কেমন আসবে সেটাই চাইছে। তো সেই রিয়াকশন গুলো আমরা বের করব। তো গ্রুপ, প্রথমে এই গোলকটা ধরি। এই গোলকটা নিলাম। হ্যাঁ। তাহলে এখানে কি কি কাজ করতেছে, এই যে ফোর্সটা কাজ করতেছে এফ, সেলফ ওয়েট 3200 পাউন্ড। এরপর এই দুটা গোলকের মধ্যে যে টাচিং পয়েন্টটা আছে সেটার মধ্যে একটা রিয়াকশন চলে আসবে। সেই রিয়াকশনটা আর এ বি ধরতেছি আমরা। এবং এটা যে টাচিং পয়েন্ট সিতে আছে সেটাও কিন্তু একটা রিয়াকশন দিবে, এই বরাবর সি। তাহলে ফোর্স কটা হলো, এদিকে একটা, এদিকে একটা, আর এই দুটো একদিকে কাজ করতেছে, একটা ফোর্স হিসেবে বিবেচনা করি এফ প্লাস সি। তাহলে আমরা একটু ফিগারটা ফ্রি বডি আঁকি। ক্লাস কটা পর্যন্ত, একজন রেসপন্স করেন, না ক্লাসে জয়েন করে সব নাই নাকি? 11:30 পর্যন্ত ভাইয়া। 11:30 পর্যন্ত। আচ্ছা, এদিকে এফ প্লাস সি, এদিকে হচ্ছে 3200। এরপরে এই যে রিয়াকশনটা গেল, তো এখন অ্যাঙ্গেল গুলো একটু বের করে নিই। এটা ভূমির সাথে 60 ডিগ্রি ছিল, তাহলে 60 আর এখানে 90 কত হইলো, 150। এটা কত হবে, এই টোটালটা 180। 180 থেকে 60 120। বাদ 120, এটা 90। আচ্ছা, তাহলে অজানা কোনটা থাকলো, এটা ভাই অজানা। থাকতেছে সি আর আর এ বি। হ্যাঁ, সি আর আরবি, এফ এর মান তো জানা 1000। তাহলে এটা সলভ করতে পারবো না। তাহলে কি হবে, আর এবি ভাগ হচ্ছে সাইন 90 হয়ে গেল। লেমি ফেলেছে, লেমি দিয়ে করেনি এখানে, হ্যাঁ সামনে হরিজন্টাল ভাই এটা ভার্টিক্যালি। এখানে লামির উপপাদ্য হবে না, কারণ হচ্ছে যে এখানে চারটা এই দুটাকে একসাথে বিবেচনা করতেছি, হবে ক্যালকুলেশন করলে হবে, দেখবেন যে হ্যাঁ হবে। তাইলে হবে। হ্যাঁ, এই দুটাকে একটা আমরা ফোর্স হিসেবে কাউন্ট করতেছি, এফ প্লাস সি একসাথে ধরতেছি, সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে হবে। হ্যাঁ, লেমি করলেও হবে। জি ভাই। আবার আপনারা যদি মনে করেন না লেমি করবো না, সামেশন ভার্টিক্যাল ফোর্স করলেই তো ইজি হচ্ছে। কারণ ভার্টিক্যাল করলে আমার নিচের দিকে 3200 কাজ করতেছে, উপরের দিকে আর এ বি সাইন 60 ডিগ্রি। কারণ কোনটা ভূমির সাথে আছে, তাই লম্বের সাথে কি হবে, সাইন হবে। এটা একটা করা যাবে সামেশন ভার্টিক্যাল ফোর্স। আবার যদি মুখে না লেমি দিয়ে করব, লেমি দিয়েও করা যাবে, আমি লেমিটা দেখাই, এখানে সামেশন ভার্টিক্যাল করা আছে। লেমিটাকে বসায় রাখি, আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন। তাহলে আর এ বি, আর এ বি ভাগ হচ্ছে সাইন সাইন, 90। সাইন 90 ইকুয়াল টু, তারপরে এ 3200। প্লাস সি, 3200টাও নিব, 1000 প্লাস সি ভাগ সি হচ্ছে এই এক ডিভাইডেড হাজার বাই প্লাস সি ভাগ হচ্ছে এটা 150। সাইন 150। 150 ইকুয়াল টু, আর এটা কত, 3200 3200। 3200 ডিভাইডেড বাই সাইন 120। ভাগ হচ্ছে সাইন 120। আচ্ছা, আমার লেখাগুলো তো ভালো হচ্ছে না, আপনাদের কি কষ্ট হচ্ছে?
না ভাই, বুঝতেছি। বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, তারপর যদি কষ্ট হয় একটু বলিয়েন। আমার প্র্যাকটিস নাই, আমি অনলাইনে ক্লাস নিতে অভ্যস্ত না। আচ্ছা, এখান থেকে আমরা সলভ করতে পারবো না, আমি বলছিলাম যে এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন ড্রাইভ করতে পারবো, সর্বোচ্চ অজানা মান দুইটা থাকতে পারে, এর বেশি না। তাহলে অজানা মান কয়টা আছে? একটা, দুইটা। তাহলে আগের মতো সলভ করে ফেলতে পারবো। ভাই আর এ বি, প্রথমটা আর লাস্টেরটা নেন, তাহলেই হয়ে হুম, গেছে। প্রথমটা আর লাস্টেরটা, তাই না? জি। এটা এটা নিলে তাহলে আর এ বি ইকুয়াল টু সাইন 90টা উপরে চলে যাবে, সাইন 90 মান 1। তাহলে 3200 ভাগ হচ্ছে সাইন 120 দিলে আমাদের সাইন আর এ বি একশো মান বিশ চলে আসবে। তাহলে আর এ বির মানটা এখানে চলে আসবে, এই 3200 ভাগ সাইন 120 দিলে। তাহলে আর এ বির মান কত আসে? এই যে এইটাই আসবে, দেখবেন। হুম, এটা ক্যালকুলেশন করে দেখেন। আর এইটা যদি আমরা ক্যালকুলেশন এখন এই দুটো নিয়ে করব, তাহলে 3200 ভাগ হচ্ছে সাইন 120 ডিগ্রি ইন্টু সাইন 150, যা আসবে ওটা থেকে -1000। মাইনাস 1000 বাদ দিব। তাহলে এখান থেকে আমাদের কি পাবো? এই যে সিটা পাবো। সি বলতে এটা আর সি ধরবো আর কি, রিয়াকশন সি, আর সি। হুম, এটা রিয়াকশন সি পাবো আর কি, আর সি। এটাও চলে আসবে আমাদের, এই যে আর সি এটা চলে আসবে। আচ্ছা, এটা একটা লিমিট থিওরাম ইউজ করে। আর আরেকটা সহজভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এত অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ক্যালকুলেশন ছাড়া খুব সহজভাবে করা যাবে। সেটা হচ্ছে, কেউ যদি মনে করে না এতগুলো ক্যালকুলেশন কি দরকার, এত কঠিন ভাবে চিন্তা করবো কেন, ঠিক আছে, তাহলে একটু সহজভাবে চিন্তা করেন। তাহলে সামেশন ভার্টিক্যাল ফোর্স নেন। ভার্টিক্যাল ফোর্স করলে কি হবে? এই যে আর এ বি সাইন, আর এ বি সাইন কত, 60 ডিগ্রি, ইকুয়াল টু কত হবে? এই যে 3200। এটাও করবে, তাহলে ওই যে আর এ বি চলে আসবে, চলে আসবে। আর এ বি যদি পাই, তাহলে সামেশন হরিজেন্টাল ফোর্স এবার নিব। সামেশন হরিজেন্টাল ফোর্স ইকুয়াল টু 0। তো হরিজেন্টাল ফোর্স করলে কি হবে? এ প্লাস ইকুয়াল টু আর এ বি কস 60। এ প্লাস, এ প্লাস সি তো না, ডাইরেক্ট সি লিখবো না, আর সি লিখবো, ইকুয়াল টু আর এ বি কি হবে? কস 60 ডিগ্রি। হ্যাঁ, কারণ আর এ বি তে আগে পেয়েছি, আর এ বি এখানে বসাই দিলে এফ জানা 1000, আর সি পাবো। ঠিক আছে, দুইভাবে ক্যালকুলেশন করা যাবে, এখানে সামেশন হরিজেন্টাল ভার্টিক্যাল দিয়ে করা আছে। আচ্ছা, তাহলে আমাদের এ ব্লকটা কমপ্লিট। এ ব্লকে কার কোনো প্রশ্ন আছে? ব্লক এ নিয়ে, সরি ব্লক, এই গোলকটা নিয়ে কারো, এই ব্লকটা নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাই, মনে হয় নাই। কে কি বললেন একটু বলেন, ভালো করে বলেন, বুঝা যায়নি। কোশ্চেন নাই ভাই। আচ্ছা, ঠিক আছে, না থাকলে আমরা আগাই। আচ্ছা, এবার স্পেয়ার বি নিব। স্পেয়ার বি এ কি কি কাজ করতেছে সেটা একটু দেখবো। আচ্ছা, এখানে আমাদের এই যে আর এ বিটা এদিকে গেছিল, এখন কিন্তু এটা আবার এই যে জয়েন্টে তো প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে অবশ্যই এটা এদিকে একটা কাজ করবে, এটা ভূমির সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে ভূমির সাথে ছিল, এটাও সেম ভাবে থাকবে। তারপরে আর কি থাকে? এই যে 400 সেলফ ওয়েটটা নিচের দিকে কাজ করতেছে, আবার উপরের দিকে একটা প্রতিক্রিয়া যাবে, আর ডি। আর এখানে একটা প্রতিক্রিয়া, টাচিং পয়েন্ট গুলোতে প্রতিক্রিয়া থাকবে, এদিকে একটা থাকবে প্রতিক্রিয়া, এটা হচ্ছে আরই। তো কয়টা ফোর্স টোটাল? সেলফ ওয়েট প্লাস ডি পয়েন্টের রিয়াকশন, আবার এই যে গোলক দুটা যে টাচিং পয়েন্ট সেটা রিয়াকশন এদিকে, আবার ই পয়েন্টের রিয়াকশন। এই তো, তাহলে ফ্রি বডিটা কি? এটা হচ্ছে সেলফ ওয়েট
আচ্ছা, এরপর আরই, তারপর ডি পয়েন্টের প্রতিক্রিয়া, আর ডি। এরপরে দুইটা গোলকের যে রিয়াকশনটা ছিল সেটা হচ্ছে আর এ বি গোলক, দুটো মিলে। এটা ভূমির সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল। আচ্ছা, এই মানটা আমরা অলরেডি পেয়ে গেছি, এটা জানা। এটা কত ছিল? এই যে আর এ বি 3695.04 পাউন্ড, এটা জানা। তাহলে আমাদের টার্গেট তো হচ্ছে এটা বের করা আর এটা বের করা। আমরা তো এখানে লেমিথ থিওরাম ফেলতে পারবো না, কারণ কোপ্লেটের ঠিক আছে চারটা, তিনটা থাকতে হবে, কিন্তু এখানে হচ্ছে চারটা ফোর্স, তাহলে হবে না। তাহলে সাম্যাবস্থার সূত্রগুলো অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমরা যদি নেই সামেশন ভার্টিক্যাল ফোর্সটা নেই, তাহলে সামেশন ভার্টিক্যাল ফোর্স কি হবে? সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। তাহলে উপরের দিকের গুলো পজিটিভ আর নিচের দিকের গুলো নেগেটিভ। উপরের দিকে কি কাজ করতেছে? আরডি। এখন নিচের দিকগুলো নেব, 400 মাইনাস 400 নিচের দিকে, মাইনাস আর এবি। আর এবি কত? যে 3695। তাহলে আর এবি ইন্টু, এই যে বলছিলাম, যার সাথে কোণ তার সাথে কোস বা ইনক্লাইন্ড অবস্থায় যদি কোনো একটা ফোর্স থাকে, তাহলে তার দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে হরিজেন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। তো যার সাথে কোণ তার সাথে কোস নিব। তাহলে এর সাথে হরিজেন্টালের সাথে কোণ আছে, তাহলে এর সাথে হবে কোস। তাহলে আর এ বি কোস 60 এই বরাবর নিব, আর এই বরাবর নিব আর এ বি সাইন 60। তাহলে আমরা তো করলাম সামেশন ভার্টিক্যাল, ভার্টিক্যালের সাথে তার কোণ নাই, তাহলে সাইন হবে। তাহলে আর এ বি সাইন 60, তাহলে আর এ বি ইন্টু সাইন 60 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটা জানা, এটা এই যে এটা বসাই দিলে আমাদের এটা, আমাদের আর ডি চলে আসবে। এরপর আমাদের বের করতে হবে আরই। আরই কিভাবে বের করবো? তাহলে সামেশন হরিজেন্টাল ফোর্স নেই, হরিজেন্টাল ফোর্স নিলে কি হবে? সামেশন হরিজেন্টাল ফোর্স ইকুয়াল টু 0। তাহলে ডান দিকের গুলো পজিটিভ ধরি, বাম দিকের গুলো নেগেটিভ ধরি। ডান দিকে কি আছে? আর এ বি। এখন কোণ আছে হরিজেন্টালের সাথে, তাহলে হরিজেন্টাল নিচ্ছি, তাহলে আর এ বি কস 60। তাহলে আর এ বি কস 60। আচ্ছা, বাম দিকে কি কাজ করতেছে? আর ই মাইনাস আর ই ইকুয়াল টু 0। তাহলে অজানা কোনটা? শুধু আর ই তো অজানা, আর এ বি তো জানা। এই যে আর এ বি, এটা বসাই দিলে আর ই পাই যাবো, আর ই বসে যাবে, এটা ক্যালকুলেশন করে আর ই পেয়ে গেলাম। তাহলে আমাদের সলভ হয়ে গেল, আর ই হয়ে গেল, আর ডি হয়ে গেল। তার আগে তো আর সি ক্যালকুলেশন করছি, এই তিনটেই তো চাইছে। ওই যে সি ডি ই পয়েন্টে যে রিয়াকশন গুলো কাজ করতেছে সেটা। এটা কি বোঝা গেছে সবার? প্রশ্ন থাকলে বলতে পারেন। নাই। আচ্ছা, সামনে আগালাম। এবার আসি 3 নাম্বার একটা প্রবলেম। এটা হচ্ছে কি বলছে, একটা এখানেও একটা স্পেয়ার বা এখানে চাকা বলতেছে। আচ্ছা, 2000 পাউন্ড হুইল ইজ অ্যাক্টেড আপন বাই এ ফোর্স, একটা ফোর্স, ইনক্লাইন ফোর্স, হুইচ টেন্ডস টু পুল দ্য হুইল, মানে টানার চেষ্টা করতেছে, ওভার দ্য অবস্ট্রাকশন, একটা বাধা আছে, এই বাধার উপর দিয়ে ওঠার চেষ্টা করতেছে। অ্যাট দ্য ইনস্ট্যান্ট দ্য হুইল ইজ অ্যাবাউট টু মুভ, একটা সময় এটা প্রায় চলার চেষ্টা করলো, এখনো চলা শুরু করিনি আর কি, প্রায় চলার মতো হয়েছে, অ্যাবাউট টু মুভ। দ্য প্রেসার বিটুইন দ্য হুইল, এই যে হুইল অ্যান্ড দ্য গ্রাউন্ড ইজ 0। কি বলছে? দ্য প্রেসার বিটুইন দ্য হুইল অ্যান্ড দ্য গ্রাউন্ড ইজ 0। তাহলে এই হুইল আর হচ্ছে গ্রাউন্ড, এদের মধ্যে যে প্রেসারটা সেটা 0 হয়ে গেছে। তার মানে এখানে কোনো আর তার টাচিং নাই। হ্যাঁ, টাচিং থাকলেও দেখা যাবে যে এটা উঠার উপক্রম হয়েছে তো এই অবস্ট্রাকশনের উপরে, যার কারণে এইটার উপর আর কোনো তার ওয়েট আসতেছে না, সেলফ ওয়েট আসতেছে না।
তো ক্রিয়া না থাকলে প্রতিক্রিয়া আসবে? হুম। না। আসবে না, প্রতিক্রিয়া হবে জিরো। আমার ক্রিয়াই তো দিচ্ছে না, ক্রিয়া না দিলে প্রতিক্রিয়া জিরো দিবে। এই যে জিরোর কথা বলছে প্রেশার, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এইটা কত ফোর্সের কারণে এটা উঠার অতিক্রম হবে, উপক্রম হবে, এটাই এখানে কথা বলছে আর কি, বা ওটা চাইছে। তো তাহলে আমাদের একটু সহজ করে দিল। কারণ আমাদের যদি উঠার উপক্রম না হইতো, বা প্রেশারটা বা টাচিং পয়েন্টের যে অ্যাকশন রিয়াকশনটা জিরো না হইতো, তাহলে কিন্তু আমাদের এখানেও একটা প্রতিক্রিয়া থাকতো। আবার এখানে তো একটা প্রতিক্রিয়া আছেই, কারণ এদিক দিয়ে টানতেছে। কিন্তু ওরা আবার বলে দিল যে হুইল এবং গ্রাউন্ডের মধ্যে এমন একটা কন্ডিশনে চলে গেছে, বা এমন একটা ফোর্স দেওয়া হয়েছে, এই টাচিং পয়েন্টে আর কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই, কোনো প্রেশার টেশার কোনো কিছু নাই, ফ্রি হয়ে গেছে। তাহলে এটা আমরা কনসিডারই করবো না, যদিও বা দেখা যাচ্ছে টাচিং অবস্থায় আছে। কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে, তাহলে সেই ন্যূনতম ফোর্সটা কতটুকু? ম্যাক্সিমাম অনেক হইতে পারে, আমার ন্যূনতম ফোর্সটা কতটুকু, যে ফোর্সটার কারণে এখানে প্রতিক্রিয়া জিরো হবে। যে ধরলাম 5 পাউন্ড, কিন্তু 10 পাউন্ড দিলে তো এটা চলে যাবে। তাহলে আমাদের মিনিমামটা লাগবে, তো মিনিমামটা কতটুকু এভাবে বলতে পারো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা ফ্রি বডি আঁকার ট্রাই করি। তো সেলফ ওয়েট কি আর অন্যদিকে কাজ করবে, নিচে গ্রাভিটি, গ্রাভিটি ছাড়া এ সেলফ ওয়েট বরাবর। এই বরাবরই সেলফ ওয়েট কাজ করবে। না না, সেলফ ওয়েট তো একবারে ইয়া বরাবর, গ্রেভিটি বরাবর, বাট হ্যাঁ, রিয়েকশন একটা কাজ করবে এর সাথে, এর সাথে, এর ইনক্লাইন সাথে কিন্তু বরাবর। এর সাথে এর কিন্তু যে পয়েন্টটা আছে। হ্যাঁ, এই পয়েন্টে একটা রিয়াকশন কাজ করবে। আচ্ছা, সেলফ ওয়েট সবসময় নিচের দিকেই কাজ করবে, ওটা গ্রাভিটি ফোর্স হিসেবেই কাউন্ট হবে। এটা হচ্ছে এখানে 2 কিপ, 2000। 2000 পাউন্ড, 2 কিপস নিতে পারি আমরা। আর এই যে ফোর্সের সাথে ইনক্রিট অবস্থায় দেওয়া আছে, আর আরেকটা রিয়েকশন। যাবে এই যে রিয়াকশন, জি। সেটা হচ্ছে আর এ। আর এ। আর এ। তো এটা তো লেমির সূত্র ফেলা যায় না, একটা, জি। দুইটা, তিনটা। আচ্ছা, লেমির সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে তো আমাদের অ্যাঙ্গেল গুলো লাগবে। কোন কোন অ্যাঙ্গেল লাগবে? এই অ্যাঙ্গেলটা লাগবে, এই অ্যাঙ্গেলটা লাগবে, আর এই অ্যাঙ্গেলটা লাগবে। এই তিনটা আমরা যদি একটা আমরা অ্যাঙ্গেল পেয়ে গেছি অলরেডি, এইটুকু, 30 আর 90, 30, মানে 120 ডিগ্রি আর কি, ডাব্লিউ আর এফ এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউ আর এফ এর মধ্যে, এটা হচ্ছে 90, এটুকু হচ্ছে 90। তাহলে 90 আর 30 হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা 120, এটা আমরা পেয়ে গেলাম। আর যদি কোনোভাবে আরেকটা অ্যাঙ্গেল পেয়ে যায়, তাহলে 360 থেকে বিয়োগ করে বাকিটা বের হবে। আচ্ছা, আরেকটা কিভাবে পেতে পারি? এটা কি কোনোভাবে পাওয়ার অপশন আছে? কোনো ক্লু আছে? নাই। এটাও কোনো ক্লু দিচ্ছে? দেয়নি এদিকে। তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে দেখি, এটার ডায়া বলা আছে 6 ফিট, তাহলে রেডিয়াস কতটুকু হয়? 3। 3 হবে, 3 হবে। আচ্ছা, এটাও তো 3। আচ্ছা, এখানে একটা ত্রিভুজ ক্রিয়েট করা যায় না? যায়। এই অ্যাঙ্গেলটা যদি কোনোভাবে আমরা পাইতে পারি, তাহলে তো আমরা এই অ্যাঙ্গেলটা পাবো। এই অ্যাঙ্গেল পাইলে এটার সাথে 90, তাহলে এটাও পেয়ে যাবো এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেল পাইলে, এই অ্যাঙ্গেল তো আগে পেয়ে গেছি 120, এটা আগে পেয়ে গেছি। আমরা ইয়া পেয়ে গেছি 1.5 ফিট আচ্ছা, নিচেরটা। হ্যাঁ, নিচেরটা 1.5, তাহলে এইটুকু কত? 1.5 ফিট 1.5। আর্মাচের। আচ্ছা, সুন্দর। তাহলে সাইন আলফা, ওটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সাইন আলফা ইকুয়াল টু 1.5, তাহলে 30 ডিগ্রি। তাহলে সাইন 30 মান হচ্ছে হাফ, আলফা 30 ডিগ্রি। এটা যদি 30 হয়, তাহলে এটা 90, তাহলে এর কোণটা কত হচ্ছে? একশো 100, বিশ 120। 120। আর আমরা জানি পুরোটা 360 ডিগ্রি, এটা 120, এটা 120, তাহলে এটা কি হবে? 120ই হবে। তিনটা যোগ একশো করলে বিশ 360, তাহলে হয়ে গেল প্রত্যেকটা নিচে সাইন 120 ডিগ্রি। তাহলে আমাদের লেমিথ থিওরাম যদি অ্যাপ্লাই করি, এগুলো অনেকের কাছে মনে হয় সহজ লাগবে। যাদের সহজ লাগতেছে তারা
একটু কষ্ট হলেও দেখেন। আপনাদের রিভিশন হয়ে যাচ্ছে আর কি। আর যাদের মনে হচ্ছে না এগুলো একটু জানা দরকার আছে, তারা একটু মনোযোগ দিন। আচ্ছা, তাহলে এফ ভাগ হচ্ছে আমাদের সাইন 120 ইকুয়াল টু। আলটিমেটলি আনসার ওই যে টু কিপ সবগুলো। হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর। আমরা এই দুটো নিলেই হয়, আমার তো রিয়াকশন চাইনি। এটা হচ্ছে 120 হবে আর কি। আলটিমেটলি এটা এটা কাটা গেলে এফ সমান ডাব্লু। এই দুই কিপ অ্যান্সার। দেখি, এই যে 2000 পাউন্ড বা 2 কিপ। আচ্ছা, এটা বোঝা গেছে না? এবার পরে আসি। দুদিকে দুইটা সাপোর্ট, সাপোর্ট দিয়ে একটা কেবল অ্যারেঞ্জমেন্ট আছে। তার জয়েনিং পয়েন্ট গুলাতে, বি একটা সি, এই জয়েনিং পয়েন্ট গুলাতে লোড ঝোলানো হয়েছে। তো এখানে 2000 পাউন্ড দিছে, আর এখানে বলতেছে মানটা দেয়নি, হয়তো মানটা চাচ্ছে। আর অ্যাঙ্গেল দিছে, এই যে কেবলটা আছে সেটা হরিজেন্টালের সাথে 60 ডিগ্রি মানে কাজ করতেছে। আর এই পাশে সিডি যে কেবলটা, সেটাও হরিজেন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। এখানে আবার ওই যে বি আর সির মধ্যে যে ইনক্লাইন্ড অবস্থায় আছে, সেটা হচ্ছে হরিজেন্টালের সাথে 15 ডিগ্রিতে কাজ করতেছে। তো বলতেছে টু ওয়েট আর সাসপেন্ডেড ফ্রম এ ফ্লেক্সিবল কেবল। এটা একটা ফ্লেক্সিবল কেবল, দুইটা ওয়েট, অ্যাজ শোন ইন ফিগার, থেটা ইজ 60 ডিগ্রি। এই থেটার কথাই মনে হয় বলতেছে, থেটা ইজ 60 ডিগ্রি। ডিটারমাইন্ড দ্য ইন্টারনাল ফোর্সেস এন্ড ওয়েট ডাব্লিউ। ইন্টারনাল ফোর্সেস বলতে এইগুলোর মধ্যে ফোর্স কতটুকু কাজ করতেছে এই কেবল গুলোতে। এই কেবল গুলো যদি কেটে দেই, এরকম দেখাবে, টেনশন অবস্থা আছে তো, এরকম করে দেখাবে। হুম তো ইন্টারনাল ফোর্সেস এই কেবল গুলাতে কত কাজ করতেছে এবং ডাব্লু কত। তো ডাব্লুতে আসতে গেলে ফাইনালি আমাদের এই জানা মান থেকে ধরে ধরে আসতে হবে তো। পি থেকে শুরু করতে হবে। আলটিমেটলি না চাইলেও আমাদের এগুলা বের করতে হতো। এই যে ইন্টারনাল ফোর্সেস না চাইলেও আমাদের বের করতে হইতো, কারণ আমাদের সবসময় জানা থেকে আসতে হবে। তো ঠিক আছে, এগুলা লেমির মধ্যে পড়ে যায়, কারণ কোপ্লেনার একটা কন্ডিশন ফিল আপ, আর কনকারেন্ট, আর সাম্য অবস্থায়, এই তিনটা কন্ডিশনই অনুযায়ী এগুলো লেমিতে ফেলানো যায়। তিনটা ফোর্স আছে, তাহলে আমাদের শুধু অ্যাঙ্গেল গুলো যদি কোনোভাবে সলভ করতে পারি, তাহলে আমাদের সলিউশন হয়ে গেল। তাহলে এই এই যে ফোর্সটা, এই কেবলের মধ্যে যে ফোর্সটা, সেটাকে এফ এ বি, হুম আর এই যে ফোর্সটা আছে এফ Yes. বিসি। আর এই কেবলের মধ্যে যে ফোর্সটা এফ সিডি। এখন কোণগুলো আমরা সলভ করি। এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা জেড কোণ, এটাও 60। তাহলে পুরোটা কত, এটুক কত, 150 তাহলে 90 টোটাল আর অ্যাঙ্গেল। 60 150, তাহলে পুরা কোণটা হচ্ছে আমাদের 150। আচ্ছা, এটা 150। আচ্ছা, এই এইটা যদি আমরা ধরি, এইটুকু কত, 180 না? এইটুকু 180, 180 থেকে 60 বাদ দেন, তাহলে এইটা কতটুকু, 120 120 যোগ 15, যোগ 15, তাহলে কত হয়, 135। 135। এইটুকু হচ্ছে আর একশো নিচেরটা 75, পঁয়ত্রিশ 75, 90 মাইনাস 15। নিচে 90, 90 থেকে 15 লাগবে। তো তিনটা যদি সলভ হয়ে যায়, কোনগুলা, আর একটা যদি ফোর্সের মান জানা থাকে, বাকি দুইটা ফোর্স আমরা বের করতে পারবো না, কারণ লিমিট যে থিওরামটা আছে, এটা সর্বোচ্চ দুইটা ফোর্স অজানা থাকতে পারে, বাকি কোনগুলা এবং একটা ফোর্স জানা থাকলে আমাদের সলভ হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনারা ইজিলি এফ এ বি পাবেন। আমি আর গেলাম না ইকুয়েশনটা লেখার দিকে, এটা পাই গেলেন। হুম এটা পাই, আমাদের 15 মিনিট ক্লাস আছে, এখন একটা টপিকস আমরা শেষ করতে পারলাম না, অবশ্যই আমার কারণে, আমার একটু লিখতে সময় লাগতেছে। আচ্ছা, এটা পারবেন না? এটা পারবেন? হুম
জি ভাই, পারবো। পারবেন? আচ্ছা ঠিক আছে। এটা কত ছিল? এটা এটা 15 হলে এটা কত হবে? জেড কোণ বলো তো। এটাও 15। 15 হবে। এটা 90, 90 আর 15? 105। 105। আচ্ছা, এটা যদি 45 হয়, এটা কত? 45। 45, 135 ডিগ্রি তাহলে। আর এটা 90, এটা না। 135। তো এই এটা টোটালটা আবার সার্কেলটা হচ্ছে 360। তো 360 থেকে 135, 105 বাদ দিলে বাকি যা থাকে এটা। তো আমরা এই ফোর্সের মান জানি, এই ফোর্সের মান জানা। হুম। তাহলে এই ফোর্সের মান যদি জানা থাকে আর বাকি যদি দুইটা ফোর্স অজানা থাকে, তাহলে তো আমরা সলভ করতে পারবো। সবগুলা কোণ আমরা পেয়ে গেলাম, সবগুলা কোণ পেয়ে গেছি। আর আমাদের একটা ফোর্স জানা, তাহলে তো বাকি দুটো ফোর্স আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। কারণ এমনিতে আমরা দেখলাম যে দুইটা ফোর্স অজানা থাকলে এবং বাকি যদি সবকিছু জানা থাকে, তাহলে আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। তো সিমিলার ভাবে করে নিবেন এটাও। লিমিট সূত্র প্রয়োগ করবেন, তাহলে হয়ে যাবে। যদি কারো তারপর প্রবলেম থাকে বলবেন, নেক্সট ক্লাসে দেখার ট্রাই করবো। আচ্ছা, এখানে সলভ করে দেওয়া আছে, তারপর লিখতে পারি। আচ্ছা, এবার আসি 5 নাম্বার প্রবলেমে। কি পারবেন না এটা? পারবো। ঠিক আছে। পরের একটা প্রবলেম নেই। ডিটারমাইন দ্য টেনশন of the cable arrangement and reaction A of the flowing arrangement. আচ্ছা, determine the tension of the cable, এই কেবলের মধ্যে টেনশনটা বের করতে বলছে, কতটুকু টেনশন কাজ করতেছে। and reaction A, রিয়াকশন এর কোথায়? এই যে এখানে রিয়াকশন এখানে বের করতে বলতেছে অফ দ্য ফ্লোয়িং অ্যারেঞ্জমেন্ট। তো অ্যারেঞ্জমেন্টটা একটু কারেকশন হবে, সেটা হবে এইভাবে করে হবে। এই যে যেভাবে দিছি আমি এইভাবে হবে। যদি বা ইনক্লাইন্ট অবস্থায় দেওয়া আছে, এগুলো ইনক্লাইন্ট হবে না। এগুলো ভার্টিক্যাল হবে। ইনক্লাইন্ট অবস্থায় দিলে আবার এটার ভার্টিক্যাল মান বের হইতো, আবার তখন এই অ্যাঙ্গেলটা জানার লাগতো। এই অ্যাঙ্গেল থেকে তখন এই হরিজন্টাল মানটা বের করতে হতো। তো এইভাবে আসলে থাকবে না, থাকলেও সলভ করা যাবে, সমস্যা নাই। তো আমাদের এটা এইভাবে হবে, ভার্টিক্যালি হবে। তো আমরা এটাকে ভার্টিক্যালি কনসিডার করি। আচ্ছা, অ্যারেঞ্জমেন্টটা একটু দেখি। যে চাকা দেওয়া আছে কিছু। ওই যে আগে কুয়া থেকে পানি তুলতো, এইভাবে কেবল দিয়ে। এখন এটা দেখা যায় না। ঠিক সেম ভাবে মনে করেন কুয়ার মধ্যে এটা একটা বাল্ব আছে, বালতি ফেলে গেছে, এখান থেকে ধরে তুমি পানি তুলতেছে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আচ্ছা, এখানে একটা বিম দিছে, বিমকে ঝুলাই দিছে এই কেবলের সাহায্যে। বিমের এই যে 5 পাউন্ডটা এটা নিচের দিকে হবে আর কি। এই যে আমি দেখাইছি এখানে 5 পাউন্ডটা, 20 পাউন্ড, এখানে একটু কারেকশন আছে। আচ্ছা, কারেকশন গুলো আমি দেখাই দিছি। এরপরে একটা বিম 20 পাউন্ড ঝুলতেছে বিমের মধ্যে। এটা এই নিচের দিকে হবে, বললাম যেটা। এদের মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে, 2 ফিট, 4 ফিট, 3 ফিট করে। আর এখানে এইটা বের করতে হবে আমাদের। আর এইটা যদি বের করতে পারি তাহলে হয়ে গেল। তো আমরা সবসময় যেদিকে জানা আছে বা সলভ করা যাবে সেদিক থেকে আসতে হবে। আসলে কি আমরা এদিক থেকে যাব না এদিক থেকে আসবো? সরি, তো কোন দিক থেকে যাবো? এদিক থেকে আসবো না এদিক থেকে আসবো, কি একজন আমরা বলতে ডান পারবেন? থেকে আমার বামে যেহেতু দিকে। ওই যে 5 পাউন্ড আছে, 20 পাউন্ড, ওইখান থেকে শুরু করবো, এই সাইড থেকে। জি। এদিক থেকে না? আচ্ছা, এদিক থেকে শুরু করলে কি হবে দেখি। এটা জানা আছে, জানা নাই? এটা জানা আছে, জানা নাই? এদিক থেকে শুরু করলে দুইটা তাহলে আমরা অজানা। 10 পাউন্ড একটা দেয়া আর আছে না আর এই দিক থেকে এখানে। যদি শুরু করি, আমাদের টি শুধু অজানা। হুম, জি। শুধু একটাই অজানা। বাট তাহলে এই দিক টি থেকেই দুইটার মান সুবিধা হয়। সেম। হ্যাঁ, এগুলো তো সেম। টি একই ফোর্স কাজ করতেছে, তাহলে এই দিক থেকে আসা বেটার হবে। জি। হুম। তাহলে এখন যদি আমরা এই কেবলটাকে একটু কেটে নিই, তাহলে কি দেখা যাবে দেখি তো একটু। এখানে কাটি, এখানে কাটি। তাহলে এই একটা টি,
এই একটা টি, এই একটা টি, এই একটা টি, টোটাল 4টা টি মিলে উপরের দিকে টেনে ধরে আছে এই 10 পাউন্ড ফোর্সটাকে। তাহলে কি আমরা বলতে পারি 40 = 10 পাউন্ড? বলা জি, যায়? বলতে পারি। বলতে বলা পারি। যায়। তাহলে টি সমান সমান হচ্ছে 10 ভাগ হচ্ছে 4, তাহলে হচ্ছে 2.25 এত পাউন্ড। তাই কি টু যদি পেয়ে পয়েন্ট যায়, ফাইভ তাহলে এখন দেখেন তো, 2.5 না, আচ্ছা, sorry, টু পয়েন্ট ফাইভ তাহলে এটা পেয়ে গেলাম এবার, 2.5। পেয়ে গেলাম। তাহলে সামেশন ভার্টিক্যাল ফোর্স করলে হবে না? এই যে সামেশন অফ ভি পাঁচ কস উপর দিকে, যোগ টু তাহলে পয়েন্ট আর ফাইভ এটা ধরলাম উপরের দিকে কাজ করতেছে, তাহলে তাহলে আর এ প্লাস টি ইকুয়াল টু হচ্ছে 5 + 20। তাহলে আর এ ইকুয়াল টু কত হয়? 20 আর 5 25, 25 থেকে আড়াই বাদ দিলে 22.5। আর এর মান, আর এখানে হচ্ছে টি এর মান। ঠিক আছে, একটু সহজ জি ছিল। ভাই। আচ্ছা, এরপরেরটা দেখি। পরেরটা সেম অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, এখানে চাইছে কি কি টি ডাব্লিউ আর এ, এই ডাব্লিউ চাইছে আর এই টি চাইছে আর আর এ। এটাকে তো এখানে জানা ছিল, এদিক থেকে আগাইছিলাম। এবার ওইটার মতো আগেরটার মতো কন্ডিশন হচ্ছে, এখানে আবার দুইটা অজানা, এখানে একটা অজানা, এখানে একটা। এই দিক থেকেও আসতে পারবো কি, এদিক থেকে আসতেই পারবো না, কোনোভাবে সম্ভব না, কারণ ডাব্লিউ সমান সমান হচ্ছে 40। ঠিক আছে, 40 জাস্ট। 40, জাস্ট এই ইকুয়েশনটা আমরা রেখে দিতে পারি, এতটুকু, আর কিছু করতে পারবো না। বাট এখানে তো একটা পিন সাপোর্টেড দিছে, সাপোর্ট কন্ডিশন গুলা, এটা এসএফডি বিএমডি বা বিম যখন আসবে তখন বিস্তারিত আলোচনা করা হবে। আপাতত এটা একটা পিন সাপোর্টেড, পিন সাপোর্টের ক্ষেত্রে ভার্টিক্যাল ফোর্সও ক্যারি করে এবং হরিজন্টাল ফোর্স ক্যারি করে। হ্যাঁ, মোমেন্ট ক্যারি করে, মোমেন্ট জিরো লিখতে পারি। আবার যদি রোলার সাপোর্ট হয়, অনলি সে ভার্টিক্যাল। শুধু ভার্টিক্যাল ফোর্স ক্যারি করতে পারে, অনলি ভার্টিক্যাল ক্যারি করতে পারে, ভার্টিক্যাল নট জিরো। বা এরকম যদি হয় সাপোর্টটা, তাহলে কিন্তু নট জিরো, কারণ হরিজন্টাল ফোর্স ক্যারি করতে পারে, ভার্টিক্যাল ফোর্সও ক্যারি করতে পারে। আবার sorry, যদি ফিক্স সাপোর্ট হয়, জানেন সবাই মনে হয়, এ কি করতে পারে, ভার্টিক্যাল ফোর্স নিতে পারে, হরিজন্টাল ফোর্স নিতে পারে, আবার মোমেন্টও নিতে পারে, মোমেন্টও ক্যারি করতে পারে। যদি ফিক্স সাপোর্ট হয়, তিনটে ক্যারি করতে পারে। ভাই আমরা এখানে এ তে মোমেন্ট নিলে ভাই হয়ে যাচ্ছে, টি পেয়ে যাচ্ছি। এতে মোমেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে মোমেন্ট নেই, সামেশন মোমেন্ট এ ইকুয়াল টু জিরো। আমরা ক্লকওয়াইজটাকে পজিটিভ বলতে পারি, কেউ আবার অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ বলতে পারে। তাহলে মোমেন্ট এখানে নিচ্ছি, তাহলে তাহলে 500 × 3 500 এটা ক্লকওয়াইজ, 500 × 3 প্লাস যোগ 1000 1000 ইন্টু 3 3 6 দিয়ে গুণন 8। 8 হ্যাঁ, আর আছে, ইকুয়াল তিনটা টু আছে, টি মাইনাস 3 3 6 6 ইকুয়াল টু সমান 0। জিরো। এখান থেকে টি পাবো না, পাবো, টির ভ্যালু পাবো।
পাবো, 83.3 পাউন্ড পাবো, পেলাম। তো টি যদি পেয়ে যায় তাহলে ডাব্লু পাবো, তার 4 গুণ জি, করলেই আমাদের এটা সলভ হয়ে গেল। ঠিক আছে। তো ঠিক এই আছে। ছিল স্লাইডের মধ্যে ফোর্স সিস্টেমের আলোচনা। আপনারা চাইলে আরো ম্যাথ করতে পারেন। তো আমি অ্যানালাইটিক মেকানিক্স, সেখানে অনেকগুলো ম্যাথ আছে। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এই 2 অধ্যায়ের আপনারা ম্যাথগুলো দেখতে পারেন ফোর্স সিস্টেমের। উদাহরণগুলাই দেখবেন, এগুলো উদাহরণ দেওয়া আছে। আর এখানে স্লাইডে কিছু দেওয়া আছে পাশাপাশি। আপনারা সাল সলিউশন করবেন, সালে যেগুলো পাবেন সেগুলো সলভ করবেন ফোর্স সিস্টেমের। সবার কাছে তো মনে হয় প্রিভিয়াস কোশ্চেন গুলো কালেকশন আছে। সেই কোশ্চেন গুলো দেখে দেখে ফোর্থ সিস্টেমের যে ম্যাথ গুলো আছে সেগুলো সাথে সাথে সলভ করে ফেলবেন এবং নোট করে ফেলবেন। আর যদি প্রবলেম থাকে নেক্সট ক্লাসে দেখাবেন, চেষ্টা করব যদি পারি সলভ করে দেওয়ার। ঠিক আছে। তো এই ছিল ফোর্থ সিস্টেম। ফোর্থ সিস্টেম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে ফোর্থ নাম সিস্টেম দিয়ে আমরা কোনো ক্লোজ কোশ্চেন করবো। নেই ভাইয়া। বুঝা গেছে না? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফোর্থ সিস্টেম আমরা ক্লোজ করলাম। আচ্ছা, এবার আমরা সেন্ট্রয়েড দেখবো। ভাই আজকে শেষ করে দেন ভাই। শেষ করবো না, 1.5 ঘন্টা তো হ্যাঁ, হয়ে গেছে। আজকে শেষ করে দেন, 1 ঘন্টা হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আর নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক দেখবো। ঠিক আছে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।